আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের এসএসসি ফিজিক্সের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে, তোমরা যারা এই ক্লাসটা ফলো করবা তারা সুন্দর করে নোট তৈরি করবা। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বোর্ডে আমি তোমাদের জন্য কিছু থিওরিটিক্যাল আলোচনা লিখে রেখেছি। তোমরা এই লেখাগুলো অবশ্যই তোমরা তোমাদের নোট খাতায় উঠাবা। নাম্বার 2 হচ্ছে, তোমরা আমাদের সাথে যেখান থেকে ক্লাস করতেছো তারা কনফার্ম করবা যে তুমি আমাদের সাথে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে কানেক্ট আছো কিনা, আর যে ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা দেখতেছো সেই চ্যানেলে তুমি কানেক্ট আছো কিনা, এই দুটো বিষয় তুমি আগে কনফার্ম করবা। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখো, প্রথমে আলোর প্রতিফলন অধ্যায়টা বোঝার জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে আলো বলতে কি বুঝি আমরা। ঠিক আছে, যেহেতু অধ্যায়ের নাম আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন বোঝার জন্য আগে আমরা ফার্স্টে বুঝবো আলো কি, আলোর বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো আগে বুঝতে চাই। তারপর ধীরে ধীরে আলোর প্রতিফলন নিয়ে আমরা কথা বলবো। তাহলে দেখো তো ভালো করে, এখানে আলো কি? আলো এক প্রকার শক্তি। কথাটা খুব ভালো করে মাথায় রাখবা। আলো এক প্রকার কি বলতো? শক্তি, যাহা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। অর্থাৎ আমাকে যদি বলা হয় আলো কি, তাহলে আমি প্রথমে বুঝবো আলো এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি যাহা আমাদের চোখে প্রবেশ করে, আলোটা আমার চোখে প্রবেশ করে কোনো কিছু দেখার অনুভূতি জন্মায়। তাহলে আশা করি বুঝতে পারছো আলোটা কি। আলো হচ্ছে এক প্রকার শক্তি যাহা আমাদের চোখে প্রবেশ করে কোনো কিছু দর্শনের অনুভূতি জন্মায়। সুন্দর করে খাতার মধ্যে এটা উঠাই নেবা। ঠিক আছে, এখন আলোর কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। আলোর বেসিক কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা নিয়ে এখন আলোচনা করব। তাহলে দেখো ফার্স্টে কি আছে। তো আমি আবারও এখানে লিখে রেখেছি বৈশিষ্ট্যের মধ্যে যে আলো হচ্ছে এক প্রকার শক্তি। কথা ক্লিয়ার? আলো কি? এক প্রকার শক্তি। দেখো 2 নম্বরে ভালো করে খেয়াল করো, আলো এক প্রকার তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তাড়িৎ চৌম্বক তরঙ্গ, এই কথা একটু মাথায় রাখবো। তাড়িৎ চৌম্বক মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা ইংরেজি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ যে তরঙ্গ বা ঢেউ, যে ঢেউ বা তরঙ্গ চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, যেমন বায়ু মাধ্যম, তাপ মাধ্যম, আলোক মাধ্যম, শব্দ মাধ্যম, পানি মাধ্যম, বায়ু মাধ্যম, তোমার কঠিন মাধ্যম, তরল মাধ্যম, যে শব্দ চলাচল করার জন্য যদি মাধ্যমের প্রয়োজন না হয় তখন তাকে আমরা বলি তাড়িৎ চৌম্বক তরঙ্গ। আর যদি মাধ্যমের প্রয়োজন হয় তাকে আমরা বলি কিন্তু যান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, তাহলে আলো, যেহেতু সূর্য থেকে আলোটা যখন আমাদের কাছে আসে তখন আলো বায়ু মাধ্যম ভেদ করেও আসে, আবার মাধ্যম না থাকলেও আলো চলাচল করতে পারে। কিন্তু আমরা যখন শব্দ অধ্যায় পড়েছিলাম তখন দেখেছিলাম যে আলো কিন্তু, শব্দ কিন্তু মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না। তো যেহেতু আলো চলাচলের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, সেজন্য আলোকে বলা হচ্ছে আলো এক ধরনের তাড়িৎ চৌম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, তারপরে দেখো কোনো কোনো ঘটনায় আলো তরঙ্গের ন্যায় আচরণ করে। কোনো কোনো ঘটনায় আলো কার ন্যায় আচরণ করে বলো তো? আলো তরঙ্গ বা ঢেউয়ের ন্যায় আচরণ করে। আবার কোনো কোনো ঘটনায় আলো কণার ন্যায় আচরণ করে। তাহলে আমরা যদি বলি আলো তরঙ্গ না কণা, তাহলে আমাদের উত্তর হবে আলো কণার ন্যায়ও কাজ করে, আলো তরঙ্গের ন্যায়ও কাজ করে। তারপরে দেখো এখানে আরেকটা বিষয় দেখো, এই বিষয়টা দেখো এবার। আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল পথে চলে। তাহলে মানে আলো সরল পথে চলে, স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মানে পরিষ্কার মাধ্যমে চলে, সমসত্ব মাধ্যম মানে কি? যে মাধ্যমের ঘনত্বটা সব জায়গায় সমান তাকে বলি আমরা সমসত্ব মাধ্যম। কি মাধ্যম বলি? সমসত্ব মাধ্যম। তার মানে আলো পরিষ্কার বা স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল পথে চলে। কেন 2বার আলো কথাটা চলে আসছে। আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল পথে চলে হলে কথাটা কি হইতো? সুন্দর হইতো। তাহলে দেখো স্বচ্ছ সমসত্ব মাধ্যম বলতে কি? স্বচ্ছ মানে পরিষ্কার, সমসত্ব মাধ্যম মানে কি বলো? যে মাধ্যমে কি হয়, ঘনত্বটা কি সব জায়গায় কি সমান, তাকে বলি আমরা সমসত্ব মাধ্যম। তার মানে আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল পথে চলে, সোজা সরল পথে চলবে। নির্দিষ্ট মাধ্যমে আলো সরল পথে চলে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হবে নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট মাধ্যমে, কথাটাকে লিখে নাও, নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট। কথাটা এইভাবে লিখে নাও, নির্দিষ্ট মাধ্যমে
আলোর বেগ নির্দিষ্ট, অর্থাৎ পানির মধ্যে আলোর একটা বেগ আছে, বায়ুর মধ্যে আলোর একটা বেগ আছে, শূন্য মাধ্যমে আলোর একটা বেগ আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যম, পানি মাধ্যম বা তরল মাধ্যম, কঠিন মাধ্যম, বা আমরা যদি বলি শূন্য মাধ্যম যেখানে কোনো মাধ্যমে নাই, এই মাধ্যমে আলোর একটা বেগটা কি সবসময় নির্দিষ্ট। পানির জন্য একটা বেগ, তোমার হচ্ছে বায়ুর জন্য একটা বেগ, যেখানে বায়ু নাই, বায়ু শূন্য জায়গা, তার জন্য আলোর একটা কিন্তু বেগ কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে। তারপরে এখানে দেখো আলোর প্রতিফলন ঘটে, প্রতিসরণ ঘটে। তো প্রতিফলন কি জিনিস, আলোক রশ্মি যখন, আমরা কিছুক্ষণ পরে এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব, একটা মাধ্যম থেকে অর্থাৎ বায়ু থেকে, দেখা গেল আমি বলি একটু সহজ করে বলি, মনে করো প্রতিফলনের ব্যাপারটা হচ্ছে এটা একটা পানি, হ্যাঁ। তো আমি এখান থেকে এটা বায়ু মাধ্যম, মনে করো এটা ওয়াটার, এটা এয়ার, এটা ওয়াটার, জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, আমি বিস্তারিত আলোচনা একটু পরে করব। তো আলোটা যদি কোনো কারণে এই মাধ্যম থেকে এই মাধ্যমে যায়, আমি যদি কোনো কারণে একটা আলোকে বায়ু থেকে পানির মধ্যে একটা টর্চ লাইট দিলাম, তাহলে আলোটা কি করলো, এই পানির মধ্যে বাধা খেয়ে আবার প্রথম মাধ্যমেই ফেরত আসবে। তখন যদি প্রথম মাধ্যমে বায়ুর মধ্যেই ফেরত আসে, তখন তাকে আমরা বলবো আলোর প্রতিফলন। তাই কি বলবো, প্রতিফলন। আর আলোর রশ্মি এই দিক থেকে এইদিকে যাচ্ছে, এই দিকে পানির মধ্য দিয়ে যাওয়ার কথা, তা না গিয়ে যদি কোনো কারণে একটু ভিতরের দিকে চলে আসে, দিক যদি পরিবর্তন করে, তাকে বলি আলোর প্রতিসরণ। তার মানে আলোর প্রতিফলনও ঘটে, আলোর প্রতিসরণও ঘটে। তাহলে আমাকে যদি তোমরা সামারাইজ করতে বলো তো আলো কি, তাহলে আমি একবারে বলবো আলো এক প্রকার শক্তি, যাহা আমাদের চোখে প্রবেশ করে দর্শন, কোনো কিছু দেখার অনুভূতি জন্মায়। আলোর বৈশিষ্ট্যের মধ্যে যদি আসি, শর্টকাটে দেখো আমি কি বলছি, আলো এক প্রকার শক্তি, ওকে। আলো এক ধরনের তাড়িৎ চৌম্বক তরঙ্গ, অর্থাৎ আলো চলাচল করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এবং আলো তরঙ্গ, সেই জন্য বলা হচ্ছে মাধ্যমের যেহেতু প্রয়োজন হয় না, সেজন্য আলো হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা বলতেছি। কোনো কোনো ঘটনায় আলো তরঙ্গের ন্যায় আচরণ করে, আবার কোনো কোনো ঘটনায় আলো কণার ন্যায় আচরণ করে। তার মানে আমরা বুঝলাম আলো কখনো তরঙ্গের ঢেউয়ের ন্যায় কাজ করবে, আবার কণার ন্যায় বা পার্টিকেলের ন্যায় কাজ করে। আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল পথে চলে, যে মাধ্যমের ঘনত্ব সব জায়গায় সমান, সেই মাধ্যমে পরিষ্কার মাধ্যমের মধ্যে আলো সরল পথে চলবে। নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট, অর্থাৎ বায়ুর মধ্যে আলোর একটা বেগ ফিক্সড, পানির মধ্যে আলোর একটা বেগ ফিক্সড, এবং তোমার হচ্ছে কি বলে এটাকে, শূন্য মাধ্যমে আলোর বেগ একটা ফিক্সড। আলোর প্রতিফলন ঘটে, অর্থাৎ আলোকে যদি একটা বায়ু থেকে পানির মধ্যে দিতে চাই, বা বায়ু থেকে কাচের মধ্যে দিতে চাই, আলো বাধা পেয়ে প্রথম মাধ্যমে কিছু ফেরত আসবে, এই ফেরত আসার নাম প্রতিফলন। আর যে মাধ্যম দিয়ে যাচ্ছে, ওখানে যাওয়ার পর যদি দিক একটু পরিবর্তন করে, আঁকা বাঁকা হয়ে যায়, হালকা একটু বাঁকা হয়ে গেল, একটু নিচের দিকে আসলো, তখন তাকে বলি আমরা প্রতিসরণ। তো এগুলো নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি তোমরা এই ব্যাপারটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা দেখব আলোর প্রতিফলন বিষয়টাকে, এটা নিয়ে কথা বলবো। তাহলে এই যে খেয়াল করো, আলোর প্রতিফলন এই বিষয়টা আমরা একটু দেখবো, আলোর প্রতিফলন কি, তাহলে আলো কি, আলোর বৈশিষ্ট্য কি, একটু আগে তো আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখবো আলোর প্রতিফলন বিষয়টা কি। তো আমি যদি বলি একটু সংজ্ঞাটা দেখি, তারপর আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, তাকে আলোর প্রতিফলন বলে। তার মানে বিভেদ তল, এখানে একটা কথা চলে আসছে কিন্তু বিভেদ তল, এই কথাটা বুঝতে হবে, মানে প্রতিফলক পৃষ্ঠ। তাহলে আমি একটা ফিগার ড্র করি। মনে করো সাপোজ এইখানে একটা পানি আছে, তো বোঝার জন্য বলতেছি, পানি আছে, দেখো এইখানে পানি আছে। তাহলে আমি যদি কি করি, একটা টর্চ লাইট নিয়ে মনে করো পানির মধ্যে দিব, একটু বাঁকাভাবে দিব, এটা লম্ব টানলাম, এই লম্বটার নাম হচ্ছে অভিলম্ব, হ্যাঁ, এটার নাম হচ্ছে অভিলম্ব, কথাটা মাথায় রাখবো, অভিলম্ব, হ্যাঁ, অভিলম্ব। আচ্ছা, এখন আমি ডিরেক্ট সোজা আলো দিব না, আলোটা একটু বাঁকা করে দিব। মনে করো আমি আলোটা একটু কি করে দিব, বাঁকা করে দিব, হ্যাঁ। তো আলোটা যদি একটু বাঁকা করে দেই, বাঁকা করে দিলাম, এই জায়গায় আলো আমি একটা প্রবেশ করাইলাম, টর্চ লাইট দিয়ে আলো দিলাম। তাহলে দেখো তো, এটা কিন্তু ইয়ার মানে বায়ু, আর এটা কিন্তু ওয়াটার মানে পানি। তাহলে একটা মাধ্যম থেকে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম, একটা পরিষ্কার মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময়, তাহলে একটা বাতাস থেকে আলোটা পানিতে যাচ্ছে, তাহলে একটা পরিষ্কার মাধ্যম থেকে আর একটা পরিষ্কার বা স্বচ্ছ মাধ্যমে আলো যাচ্ছে, আলোটা আমি দিচ্ছি এদিক দিয়ে। তো যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তল থেকে, এই যে স্পর্শ তল বা বিভেদ তল, দুই মাধ্যমের যা বিভেদ তলের অপর নাম হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। বিভেদ তলের অপর নাম কি, প্রতিফলক পৃষ্ঠ।
ঠিক আছে, যেটাকে আমরা বলছি বিভেদ তল। তো এই যে এখানে যেখানে আলোটা বাধা পাবে, তো বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। তো আমি যদি এখানে একটা আলো দেই তাহলে দেখবা যে এখান থেকে কিছু পরিমাণ আলো এই বায়ুর মধ্যে বাধা খেয়ে বায়ুর মধ্যেই ফেরত আসবে। এই যে আলোক রশ্মি বাধা পেয়ে প্রথম মাধ্যমেই ফেরত আসলো, এই ফেরত আসার ঘটনা, এটা জাস্ট লম্ব টানছি আমরা, কিছুই না, এটা একটা লম্ব জাস্ট। হ্যাঁ, তো আলোক রশ্মি এই যে বায়ু মাধ্যম থেকে গিয়ে অন্য মাধ্যমে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পথে এই মাধ্যমের বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠের মধ্যে বাধা খেয়ে আবার আলোটা প্রথম মাধ্যমেই ফেরত আসছে। তো এই যে আলোটা প্রথম মাধ্যমে ফেরত আসলো, এই ঘটনাটাকে বলবো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন বলবো। বুঝছো, যে বায়ু থেকে আলোটা পানির মধ্যে যাচ্ছিল, বাধা পেয়ে আলোটা প্রথম মাধ্যমে ফেরত আসছে, এই ঘটনাটাকে কি বলবো আমরা? আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। এখন আমি একটু ভালো করে খেয়াল করবা, আমি যদি একটা পুকুরের সামনে দাঁড়াই, আমি একটু সহজে বলি, মনে করো রাতের বেলা অন্ধকারে আমি পুকুরের একটা সামনে গিয়ে একটা টর্চ লাইট দিচ্ছি, কিন্তু পুকুরের সামনে একটা গাছ আছে। তো আমি যখন আলোটা পানির মধ্যে দিচ্ছি, দেখবো কিছু পরিমাণ আলো দেখবো গাছের মধ্যে চলে গেছে। তো এই যে মাধ্যমে বাধা খেয়ে, পানির মধ্যে বাধা খেয়ে আলোটা আবার পুকুরের গাছের আশেপাশে গাছ থাকে, দেখবো গাছের মধ্যে আলোটা পাওয়া যাচ্ছে। তাহলে এই যে আলোটা বাধা পেয়ে যে আবার বায়ুর মধ্যেই ফেরত আসলো, তো আমি বায়ু থেকে আলোটা দিলাম পানির মধ্যে, তো পানিতে বাধা খেয়ে আলোটা যে গাছের মধ্যে চলে গেল বা দেখতে পাবো তখন আলোটা, তখন এটাকে বলবো আলোর প্রতিফলন। কি বলবো? আলোর প্রতিফলন। এখন ভালো করে খেয়াল করলে দেখবা কিছু পরিমাণ আলো পানির মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল, এরকম যাওয়ার কথা ছিল সোজা পথে, আমি আলোটা বাঁকা করে দিচ্ছি, তাহলে যাওয়ার কথা ছিল, তো না গিয়ে আলোটা কি করবে? হালকা করে সরে যাবে, একটু বাঁকা হয়ে যাবে। আলোটা কি করে যাবে? তোমরা লেজার লাইট দিয়ে যখন দেখবা তখন দেখবা আলোটা বাঁকা হয়ে গেছে। তো এই যে আলোটা এই পথে না গিয়ে এটা হালকা করে যে বাঁকা হয়ে গেছে, এই বাঁকা হওয়াটাকে বলতেছি আমরা প্রতিসরণ। কি বলতেছি বলো তো? প্রতিসরণ। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আলোর প্রতিফলন, প্রতিসরণ। তাহলে প্রতিফলন কোন জিনিসটা? আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম হতে আরেক স্বচ্ছ মাধ্যমে যাবে, তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফেরত আসে, একে আলোর প্রতিফলন বলে। অর্থাৎ আলোটা এদিক থেকে দিলাম, বাধা পেয়ে আলোটা আবার প্রথম মাধ্যমে ফেরত আসছে, একে বলি আলোর কি? প্রতিফলন। এখন এই দিক দিয়ে যাওয়ার পর আলোক রশ্মি কিছুটা দিক পরিবর্তন করছে, এই যে দিক যে পরিবর্তন করলো, এই দিক পরিবর্তন করাটাকে বলি আমরা আলোর প্রতিফলন। ঠিক আছে, প্রতিসরণ। দিক পরিবর্তন করাটাকে কি বলি আমরা? আলোর প্রতিসরণ। যেহেতু আমরা এখানে কি নিয়ে কথা বলতেছি? প্রতিফলন নিয়ে, তো প্রথম ঘটনাটা হচ্ছে আলোর প্রতিফলন। এখন আরেকটা কথা একটু বলে রাখি, যখন আলোটা এক স্বচ্ছ মাধ্যম হইতে আরেক স্বচ্ছ মাধ্যমে যায়, তখন তিনটা ঘটনা ঘটে। কয়টা ঘটনা ঘটে? তিনটা। এক, কিছু পরিমাণ আলোর প্রতিফলন হয়, কিছু পরিমাণ আলো মাধ্যমটাই খেয়ে ফেলে, এটাকে বলি আলোর শোষণ, আর কিছু পরিমাণ আলো দিক পরিবর্তন করে। এই তিনটা ঘটনা ঘটে। তোমরা বলো, আলোক রশ্মি যখন একটা পরিষ্কার বা স্বচ্ছ মাধ্যম থেকে আর একটা স্বচ্ছ মাধ্যমে যায়, তখন কয়টা ঘটনা ঘটে? তিনটা। এক, কিছু আলো বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফেরত আসে, যাকে বলি আলোর প্রতিফলন। কিছু আলো মাধ্যমটাই খেয়ে ফেলে, তাকে আমরা বলি শোষণ। আর কিছু আলো ভেদ করে যাওয়ার সময় দিক পরিবর্তন করে, এই যে দিক পরিবর্তন করার ঘটনাটাকে আমরা বলি আলোর প্রতিসরণ। তাহলে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে আরেক স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় তিনটা ঘটনা ঘটবে। কিছু আলো বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফেরত আসবে, তাকে বলবো আলোর প্রতিফলন। কিছু আলো মাধ্যমটাই খেয়ে ফেলবে, তাকে বলবো আলোর শোষণ। আর কিছু আলো দিক পরিবর্তন করবে, এই দিক পরিবর্তন করাটাকে বলবো আলোর প্রতিসরণ। তো আশা করি তোমরা আলোর প্রতিফলন বিষয়টা কি সুন্দরভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে আলোর প্রতিফলনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি আগে থেকে বোর্ডে লিখেছি আলোর প্রতিফলন দুই প্রকার। এই কথাটা দেখো, আলোর প্রতিফলন দুই প্রকার। একটাকে বলতেছি সুষম বা নিয়মিত প্রতিফলন, সুষম বা নিয়মিত প্রতিফলন, আর একটাকে বলছি ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন কয় প্রকার বলো? আলোর প্রতিফলন হচ্ছে দুই প্রকার। একটা হলো সুষম বা নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। তাহলে সুষম প্রতিফলনটা কি? এই যে আমরা একটা মনে করো যে সুষম পৃষ্ঠ দেখতে পাচ্ছি। সাপোজ আমি যদি তোমাদের বাসা বাড়িতে যে আয়নাটা ব্যবহার করো, এই আয়নাটাও কিন্তু একটা সুষম প্রতিফলক পৃষ্ঠ।
তো এখন আমি যদি ধরলাম এটা একটা আয়না, হ্যাঁ আয়না, জাস্ট আয়না। তো এই আয়নাটাতে আমি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি পাঠাই দিলাম। মনে করো এখান থেকে একটা টর্চ লাইট, 3টা টর্চ লাইট একবারে দিক থেকে আলো প্রবেশ করলো। তাহলে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি সমান্তরালই এসে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো একটা মসৃণ বা স্বচ্ছ তলের মধ্যে আপতিত হইল, হওয়ার পর পড়ার পর এখানে বাধা পেয়ে আবার সমান্তরালভাবে তারা কি হয়ে গেল, এখান থেকে চলে গেল। তাহলে দেখো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলের উপর আপতিত হয়ে সমান্তরালভাবে যদি প্রতিফলিত হয়ে যায় তখন এই প্রতিফলনকে বলবো আমরা সুষম বা নিয়মিত। কথাগুলো লিখে রাখো। যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলের উপর আপতিত হয়ে সেগুলো সুষমভাবে প্রতিফলিত হয়ে সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে যদি যায় তখন এই ধরনের প্রতিফলনকে আমরা কি বলবো, আমরা বলবো আলোর সুষম বা নিয়মিত প্রতিফলন। এখানে দেখো এটা হচ্ছে এবড়ো থেবড়ো বা হেডেং ট্যাংরা, আমার ভাষায় নাম কি হেডেং ট্যাংরা। তাহলে দেখো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো অমসৃণ তলের উপর আপতিত হয়ে যদি প্রতিফলিত হওয়ার সময় যদি এলোমেলোভাবে যায়, একটা এইদিকে একটা এইদিকে একটা এইদিকে, তাহলে এটাকে আমরা বলবো ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। তাহলে দেখো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো সমান্তরালভাবে কোনো মসৃণ তলের উপর আপতিত হয়ে যদি বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়, যদি কিভাবে প্রতিফলিত হয়, বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়, আর এখানে সমান্তরালভাবে প্রতিফলিত হয়, তাহলে বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হলে তাকে আমরা বলছি ব্যাপ্ত অনিয়মিত প্রতিফলন, ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। তো আমরা বুঝতে পারলাম যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলের উপর আপতিত হয়ে তারা যদি সুষমভাবে সমান্তরালভাবে যদি প্রতিফলিত হয়ে যায় তাকে বলবো আমরা সুষম বা নিয়মিত প্রতিফলন। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো অমসৃণ তলের উপর আপতিত হয়ে তারা যদি বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে সরে ছিটা প্রতিফলিত হয় তাকে আমরা বলবো ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। তো আশা করি তোমরা বুঝতে পারছো আলোর প্রতিফলনের প্রকারভেদ দুইটা। তো আমরা এর পরবর্তীতে আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো আলোর প্রতিফলনের সূত্র নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো বলো? আলোর প্রতিফলনের সূত্র নিয়ে কথা বলবো। তাহলে দেখো আলোর প্রতিফলন সূত্র কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। অর্থাৎ এই কথাটা একটু বুঝতে চাই। তাহলে আপতিত রশ্মি মানে কি? যে রশ্মিটা আপতন হয় তার নাম কি রশ্মি বলো তো? আপতিত রশ্মি। তারপরে দেখো প্রতিফলিত রশ্মি, তাহলে এখানে আলোটা এদিক থেকে আসলো এসে এদিকে চলে গেল, তাহলে এটাকে প্রতিফলিত রশ্মি বলতে পারি। এটা কি বলতে পারি? প্রতিফলিত রশ্মি। এখন যে বিন্দুতে আসলো এই বিন্দুর নাম হচ্ছে আপতন বিন্দু। কি বিন্দু? আপতন বিন্দু, যে বিন্দুতে আলোটা পড়লো। তাহলে এখন দেখো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে একটা লম্ব টেনে দিচ্ছে, এই লম্বর নাম হচ্ছে অভিলম্ব। তাহলে কি দাঁড়াচ্ছে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব একই দিকে অবস্থান করে, অর্থাৎ একই সমতলে থাকে। কথাটা ভালো করে রাখো, একই সমতলে থাকে। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই দিকে অবস্থান করে। অর্থাৎ আমি যদি বলি এইটা একটা প্রতিফলক পৃষ্ঠ, তাহলে একটা আলো আসলো এই যে বিন্দুতে পড়লো এদিকে বাধা পেয়ে চলে গেল, এখানে একটা লম্ব টেনে দিছি। কি টেনে দিছি বলো? একটা লম্ব টেনে দিছি। তাহলে কি থাকতেছে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে একটা লম্ব টেনে দিছি, তারা দেখো একই দিকে অবস্থান করে। তারা একই দিকে কি করে? অবস্থান করে। এই কথাটা এখানে বলা হয়েছে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে যে লম্বটা অঙ্কন করা হয়েছে তারা সব দিকে একই তলের মধ্যে অবস্থান করছে, একই তলের দিকে আসছে। আর একটা কথা এখানে খেয়াল রাখবা যে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হবে। অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণটা সমান হবে। অর্থাৎ আই হচ্ছে লাইট অফ ইনসিডেন্ট, মানে আপতন কোণ। তাহলে আপতিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে এই কোণটার কথা বলা হচ্ছে। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তার নাম আপতন কোণ। এটার নাম হচ্ছে আপতন কোণ। আপতন কোণ। তাহলে আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তার নাম হচ্ছে প্রতিফলন কোণ।
প্রতিফলন কোণ। তাহলে একটা কথা মাথায় রাখবা, আপতন কোণ যা প্রতিফলন কোণ তাই। আপতন কোণ 10 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কয় ডিগ্রি হবে? 10 ডিগ্রি হবে। আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ হবে 30 ডিগ্রি। অর্থাৎ আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তার নাম আপতন কোণ। তাকে আই দ্বারা প্রকাশ করা হয়, লাইট অফ ইনসিডেন্ট, লাইট অফ রিফ্লেকশন। তো প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তার নাম প্রতিফলন কোণ। তো আশা করি তোমরা এই বিষয়টি এখান থেকে বুঝতে পেরেছো যে আপতন কোণ প্রতিফলন কোণ কি হবে? সমান হবে। তো এটাই ছিল আলোর প্রতিফলনের বেসিক আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা দেখো, দর্পণ বা আয়না কি। তোমরা বাসা বাড়িতে প্রায় আয়না কিন্তু দেখে আসছো, তাই না? দেখছো না তোমরা আয়না? হ্যাঁ, আয়না দেখছি আমরা সকালবেলা উঠে। যে সারাদিন তো মেয়েরা আয়নার সামনে বসে থাকে, কথা আছে, তাই না? তো দর্পণ বা আয়না কি? বাসা বাড়িতে যে আমরা যেটা দেখি সেটাই হচ্ছে দর্পণ বা আয়না। তো এখন দেখো, দর্পণ বা আয়না, তো এটাকে কি বলা হয়? যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে। আলোর প্রতিফলন ঘটে, তাহলে এই কথাটা একটু মাথায় রাখবা। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে আমরা বলি দর্পণ বা আয়না। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে বলা হচ্ছে দর্পণ বা আয়না। তো আয়না দুই প্রকার, দর্পণ বা আয়নাটা দুই প্রকার। একটাকে বলি আমরা সমতল দর্পণ, একটাকে বলি গোলকীয় বা গলীয় দর্পণ। তোমরা দেখতে পাচ্ছ আশা করে, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা গোলকীয় বা গলীয় দর্পণ। তো গোলকীয় দর্পণের একটা নাম অবতল দর্পণ, একটা নাম উত্তল দর্পণ। চলো এগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। তো সমতল দর্পণ বিষয়টা কি একটু ভালো করে। আমরা যখন একটা আয়না দেখি, তো দেখবা আয়নার এই যে একটা পিছন সাইডে, বাসা বাড়িতে যে আয়নাটা আমরা দেখি এর পিছন সাইডে একটা প্রলেপ দেওয়া থাকে। এই প্রলেপ দেওয়াটাকে বলা হয়, প্রলেপ দেওয়া বলা যায়, প্রলেপ দেয়া। তারপর বলা হয় পাড়া লাগানো বলা হয়, পাড়া লাগানো, পাড়া লাগানো। আর একটা কথা বলা যায় সিলভারিং করা, সিলভারিং করা। তাহলে কয়টা কথা বললাম? আমরা বাসা বাড়িতে যে আয়নাটা দেখি, এই আয়নাটাকে বলা হচ্ছে পিছন সাইডটা যখন আমরা কোনো কিছুর প্রলেপ দেই, এই প্রলেপ দেওয়াটাকে বলা হচ্ছে প্রলেপ দেওয়া, পাড়া লাগানো বা সিলভারিং করা। ঠিক আছে, সিলভারিং করা। তো একটা বিষয় একটু খেয়াল করো, আমরা বাসা বাড়িতে যে আয়নাটা দেখি তার প্রতিফলক পৃষ্ঠটা, যে পৃষ্ঠটাতে আমরা ছবি দেখতে পাই, সেই পৃষ্ঠটা ফ্ল্যাট এবং সমতল থাকে। ফ্ল্যাট এবং কি থাকে? সমতল, একদম সমতল থাকে এবং মসৃণ থাকে। তাহলে এটাকে বলতেছি আমরা সমতল দর্পণ। কি দর্পণ বলতেছি? সমতল দর্পণ। এখন তোমাকে আমি একটু সহজ করে বলি, যা জিনিসগুলো নিয়ে আরও আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। তো সকালবেলা দেখা গেল আমি এরকম আয়নার সামনে দাঁড়াইছি, এটা মনে করো আমি এরকম আয়নার সামনে দাঁড়াইছি। তাহলে আয়নার ভিতরে কিছু একটা দেখা যায় না? আয়নার ভিতরে যে জিনিসটা দেখা যায়, মনে করো এইটা আয়নার ভিতরে দেখা যায়, ধরলাম এটা এই জায়গায় আছে, এটা এই জায়গায় আছে, এই জায়গায় আছে। তাহলে একটা কথা মাথায় রাখবা, আয়নার ভিতরে যেটা দেখা যায় সেটাকে বলা হয় প্রতিবিম্ব। কি বলা হয়? এটা বুঝতো তো না? প্রলেপ দেওয়া, পাড়া লাগানো, সিলভারিং করা, এটা মুছে দিলাম, তোমরা এটা লিখে নিবা। এখন এই যে আয়নার ভিতরে যে জিনিসটা দেখা যাচ্ছে তাকে বলবো আমরা প্রতিবিম্ব। তাহলে আমি যখন দর্পণের সামনে দাঁড়াই, তো দর্পণের সামনে দাঁড়াইলে দর্পণের ভিতরে বা আয়নার ভিতরে কিছু একটা দেখতে পাই, আমার ছবি দেখতে পাই না? তো যেটা দেখতে পাই সেটাকে বলি আমরা প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ বলা হয়। কি বলা হয়? ভার্চুয়াল ইমেজ। তো দেখবা তুমি আয়না থেকে যত দূরে যাচ্ছ তোমার প্রতিবিম্বটাও আয়নার ভিতরে তত কি হচ্ছে? দূরে চলে যাচ্ছে। আবার দেখবা, আজকে এটা পরীক্ষা করবা, আবার তুমি যত কাছাকাছি আসতেছো তাহলে তোমার প্রতিবিম্বটাও কি হচ্ছে? তত কাছাকাছি আসতেছে। অর্থাৎ আমি যদি বলি দর্পণ থেকে তোমার যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো ইউ, লক্ষ্যবস্তুর দূরত্ব, তুমি নিজে। এবং দর্পণ থেকে প্রতিবিম্বের যে দূরত্ব এটাকে বলি আমরা ভি। তাহলে সমতল দর্পণে ইউ ইকুয়াল কিন্তু ভি হবে। অর্থাৎ দর্পণ থেকে যতটুক দূরে বস্তু থাকবে, দর্পণ থেকে ততটুক দূরে পিছনে কি থাকবে? প্রতিবিম্ব থাকবে। তো এই যে তাহলে আমরা এখানে কয়টা জিনিস শিখলাম, যে সমতল দর্পণ কি, সমতল পৃষ্ঠটা মসৃণ এবং প্রতিফলক পৃষ্ঠটা যদি সমতল হয় তাকে আমরা বলবো সমতল দর্পণ। তো এখন সমতল দর্পণের যে ভিতরে যে জিনিসটা দেখা যায় দর্পণের ভিতরে তাকে বলতেছি আমরা প্রতিবিম্ব, তাই না? কি বলতেছি? প্রতিবিম্ব। তো দর্পণ থেকে
তুমি যতটুকু দূরে থাকবে তোমার প্রতিবিম্ব ততটুকু দূরে থাকবে। এই যে ইউ মানে দর্পণ থেকে তোমার দূরত্ব, ভি মানে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। তো এটা যেহেতু দর্পণের পিছনে, এটা ঘটবে কোথায়? দর্পণের সামনে। এটা সমতল দর্পণের কথাবার্তা বললাম। অর্থাৎ আরেকটা বিষয় মাথায় রাখবা, সমতল দর্পণে বস্তুর উচ্চতা প্রতিবিম্বের উচ্চতার সমান হবে। অর্থাৎ আমিও যতটুকু লম্বা, আমার দর্পণের মধ্যে আমার প্রতিবিম্বটাও কি দেখা যাবে? তোমার দর্পণের মধ্যে আমার প্রতিবিম্বটা ততটুকু কি দেখা যাবে? লম্বা দেখা যাবে। অর্থাৎ বস্তু যতটুকু প্রতিবিম্ব হবে কিন্তু ততটুকু। তো এটাই ছিল সমতল দর্পণের বেসিক কথাবার্তা। এখন চলো আমরা বিস্তারিত আলাপ করব গোলকীয় বা গোলীয় দর্পণ নিয়ে। তো স্যার এখানে দেখা যায় তো না? দেখা যায় তো? হ্যাঁ, আচ্ছা। এখন আমাদের ক্যামেরার পিছনে বসে আছে আমাদের মাহবুব স্যার। তিনি ক্যালকুলেটর নিয়ে বসে আছে হিসাব কিতাব করার জন্য, কিন্তু স্যার তো জানে না যে আজকে আমাদের কোনো হিসাব কিতাবের ব্যাপার স্যাপার নাই, কারণ আমরা আজকে ম্যাথ সলভ করবো না, আমরা আজকে শুধু থিওরি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা স্যারকে বলে দিতে পারো। তো এখন বিষয়টা হচ্ছে অবতল দর্পণ, গোলীয় দর্পণ নিয়ে কথা বলি। তাহলে আমি যদি এখানে একটা গোলক অঙ্কন করি, ফার্স্টে একটা গোলক অঙ্কন করলাম, ভালো করে বুঝবা গোলক। আমি এর চিত্রটা বড় করে পরে আঁকাবো। তো গোলক যদি আমি অঙ্কন করি, তাহলে এইটাকে বলতেছি গোলকীয় দর্পণ বা গোলীয় দর্পণ। এই গোলকের আমি দেখা গেল যে আমি মাছ বল, এটার কেন্দ্র আছে, তাই না? গোলকের একটা কি আছে বলো তো? কেন্দ্র আছে। এই কেন্দ্রটাকে বলি, গোলকের একটা কেন্দ্র আছে যার নাম হচ্ছে বক্রতার কেন্দ্র। আমি লিখে দিচ্ছি একটু পর। এখন গোলকটাকে আমি যে কেটে দিই, এখান থেকে কেটে দিলাম, গোলকটাকে আমি কেটে আলাদা করে দিলাম, গোলকটাকে কেটে আমি আলাদা করে দিলাম। দেখো ভালো করে কেটে আমি আলাদা করলাম গোলকটা। তো কেটে যদি আমি আলাদা করি, এই গোলকটাকে কেটে যদি আমি আলাদা করি, তাহলে দেখো তো আমি দুটো ঘটনা পাই না? আমি যদি কোনো কারণে এই দিকটাকে পালিশ করে দেই, মনে করো প্রলেপ দিয়ে দিলাম, তাহলে এই যে পৃষ্ঠটা থাকলো, এই পৃষ্ঠটা এখানে আমার আয়না হিসেবে ব্যবহার করবে, উঁচু হিসেবে, উঁচু তলটা আয়না হিসেবে ব্যবহার করা হবে। তখন এইটাকে বলা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের অপর নাম হচ্ছে উঁচুতল দর্পণ। আবারও বলো, উত্তল মানে কি? উঁচুতল দর্পণ। অর্থাৎ আমার প্রতিফলক পৃষ্ঠ হিসেবে উঁচু অংশটা ব্যবহার করা হবে। এখন কোনো কারণে আমি যদি আয়নার এই সাইডটা প্রলেপ করে দেই, এবার নিচু অংশটা একবার প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করব, আলোটা আমি এই দিক দিয়ে ফেলবো, তাহলে এই যে নিচু অংশটাকে বলা হচ্ছে অবতল দর্পণ। কি দর্পণ? অবতল দর্পণ। তাহলে গোলীয় দর্পণ কয় প্রকার? দুই প্রকার। একটা গোলককে কেটে বা একটা গোল বস্তুকে কেটে আমরা আয়না বানাবো। আমরা যদি উঁচু অংশটাকে, পিছন সাইডটাকে, বাঁকা অংশটাকে আমরা যদি প্রলেপ দিয়ে দেই, তাহলে উঁচু অংশটাকে যদি দর্পণ হিসেবে ব্যবহার করি, তার নাম হচ্ছে উঁচুতল দর্পণ। কি দর্পণ? উঁচুতল দর্পণ বা উত্তল দর্পণ। আবার আমরা যদি উঁচু অংশটা প্রলেপ করে দেই, বাঁকা অংশটা বা ভিতরের অংশটাকে যদি আমরা দর্পণ হিসেবে ব্যবহার করি, তাকে আমরা বলবো অবতল। অবতল মানে নিচুতল দর্পণ। অবতল মানে কি দর্পণ? নিচুতল দর্পণ। তো চলো আমরা এই বিষয়টাকে মুছে দিয়ে এইটা নিয়ে একটু বিস্তারিত আমরা এখন একটু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তো আমি যেটা মুছে দেই, তাহলে আমরা একটু দেখি। দেখো, আচ্ছা, তো একটু বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাচ্ছি। তো মনে করো আমি এই একটা গোল একটা বৃত্ত নিলাম। স্যার বৃত্ত হয়েছে গোল। এই যে গোলের একটা একটা বৃত্তের কি থাকে বলো তো? বৃত্তের একটা কি থাকে? বৃত্তের একটা কেন্দ্র থাকে, যাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র। একে বলা হচ্ছে, দেখো, বক্রতার কেন্দ্র। কোনো গোলীয় দর্পণের কেন্দ্রকে কি বলা হচ্ছে? বক্রতার কেন্দ্র। কোনো একটা গোলকের কেন্দ্র যেটা থেকে আমরা দর্পণ তৈরি করব, এটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। আর এরকম যদি কোনো ব্যাসার্ধ থাকে, দেখো তো এই গোলকের একটা ব্যাসার্ধ আছে না? এই ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, মানে বাঁকা ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ বলা হয়। তাহলে কি দাঁড়াইলো বলো তো? কোনো গোলীয় দর্পণের, এখন এই গোলকটাকে আমি কেটে দিব। তো গোলকটাকে যদি কেটে দেই, কেটে দেওয়ার পর তো এই যে গোলকটার একটা কেন্দ্র ছিল, সেই কেন্দ্রকে কি বলি? বক্রতার কেন্দ্র। আর এটাকে বলি বক্রতার ব্যাসার্ধ, তাই তো? বক্রতার কেন্দ্রকে আমরা কিন্তু সি দ্বারা রিপ্রেজেন্ট করি, সি সি। আর বক্রতার ব্যাসার্ধকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? আমরা যখন অঙ্ক করব তখন এই বিষয়গুলো দেখব যে বক্রতার কেন্দ্র মানে কিন্তু সি। এখন গোলকটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন ভালো করে দেখো, আমি যদি এই অংশটাকে প্রলেপ দিয়ে দেই, প্রলেপ দিয়ে দিলাম,
তখন দুইটা আয়না তৈরি হইল। ভালো করে দেখো, দুইটা কি তৈরি হইল? আয়না তৈরি হইল, হইল না? তো এইটার এই সাইডটা উঁচু, উঁচু অংশটাকে দর্পণ হিসেবে ব্যবহার করতেছি, এই জন্য এর নাম হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ। আর এটা নিচু অংশটাকে দর্পণ হিসেবে ব্যবহার করছি, এইটা আমার দর্পণ হিসেবে ব্যবহার করব, এটাকে বলতেছি অবতল দর্পণ। অবতল দর্পণ বিষয়টাকে একটু আগে আমি কিন্তু আলোচনা করছি। এখন আমি এটা মুছে দিলাম, এটা তো বুঝতে পারছো। এখন যদি আমি বলি যে দর্পণের দুটা দর্পণ তৈরি হলো, একটা উত্তল একটা অবতল। এখন দর্পণের একটা মধ্যবিন্দু ফিক্সড করলাম, দর্পণের আমরা একটা মধ্যবিন্দু ফিক্সড করলাম, এই দর্পণের একটা মধ্যবিন্দু ফিক্সড করলাম। এই মধ্যবিন্দুটা মনে করো একটা মাঝখানে আছে, তাহলে এটাকে বলি আমরা দর্পণের মেরু বিন্দু বলি। কি বিন্দু বলি? মেরু বিন্দু। তাহলে দর্পণের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলা হচ্ছে, এটা মেরু, এটাকে আমরা মেরু বলব। দর্পণের মধ্যবিন্দুকে কি বলতেছি আমরা? মেরু। এখন আমরা যদি কোনো কারণে এই দিকে একটা লাইন ড্র করি, মেরু এবং বক্রতার কেন্দ্র দিয়ে একটা যদি লাইন ড্র করি, এই লাইনটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। কি বলা হচ্ছে? এই দিক থেকে যদি চিন্তা করি যে এর জন্য এই দিকে লাইন ড্র করলাম, তো এই যে মেরু এবং বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো রেখা যায়, তার নাম হচ্ছে প্রধান অক্ষ। কি অক্ষ বলো? প্রধান অক্ষ। প্রিন্সিপাল এক্সিস, এটাকে বলছি প্রধান অক্ষ। প্রধান অক্ষ। তাহলে কি দাঁড়ালো বলো, আমাকে একটু বলো। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলা হচ্ছে। গোলীয়, এটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। গোলীয় দর্পণ যে গোলকের কেন্দ্র, সেই গোলকটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। এই ব্যাসার্ধকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। কোনো দর্পণের মধ্যবিন্দুকে দর্পণের কি বলা হচ্ছে? মেরু। এটা উত্তল দর্পণ, অবতল দর্পণ, যাই হোক, আমরা দুটো দর্পণকে আলাদা করে ফেললাম। মনে করো দুটো দর্পণকে আমরা আলাদা করে ফেললাম, ঠিক আছে? এখন মেরু এবং বক্রতার কেন্দ্র দিয়ে যে সরলরেখা যায়, তাকে বলা হচ্ছে বক্রতার, তাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো আমরা একটু বুঝলাম, মেরু কি, বক্রতার কেন্দ্র কি, বক্রতার ব্যাসার্ধ কি, প্রধান অক্ষ কি, এই বিষয়গুলো। আর দর্পণের ভিতরে বস্তু যা কিছু দেখা যায় তাকে বলি আমরা প্রতিবিম্ব। এখন আমরা তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব, ফোকাস বিন্দু, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। অবতল দর্পণের ফোকাস বিন্দু বা ফোকাস দূরত্ব, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, তো আমি জাস্ট তোমাদের সুন্দর করে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি, ভালো করে খেয়াল করবো। এখন আমি প্রথমে অঙ্কন করব অবতল দর্পণের, অবতল দর্পণের ফোকাস বিন্দু বা ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব, এই কথাটা ভালো করে বুঝবো আগে, এগুলো অঙ্ক করতে গেলে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? তো আমরা এখন এখানে একটা ফিগার দেখি, ভালো করে বোঝার চেষ্টা করো। নিচে আরেকটা ফিগার ড্র করবো আমরা। মনে করো সাপোজ অবতল দর্পণ। তো আমি একটা অবতল দর্পণ ড্র করি, হইল না, বাঁকা হয়ে গেছে। এই একটা অবতল দর্পণ আমি ড্র করলাম। দেখো অবতল দর্পণ মানে কি? নিচুতল দর্পণ না বলো তো? দেখো আমার কিন্তু একটা অবতল দর্পণ হয়ে গেছে। এখন আমি এইখানে একটা প্রধান অক্ষ ড্র করলাম, এটা আমাদের প্রধান অক্ষ। আচ্ছা, এটা প্রধান অক্ষ। এখন তোমরা দেখবা একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আমি দর্পণে পাঠাবো, প্রধান অক্ষের সমান্তরালে। তার মানে এটা মেইন অক্ষ, কিন্তু একটা আমি আলো প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে পাঠাই দিলাম, এইদিকে পাঠাই দিলাম, আলো দিয়ে দিলাম। আরও একটা আলো আমি এইদিকে পাঠাই দিলাম, এইদিকে পাঠাই দিলাম। দেখো আমি এদিক থেকে টর্চ লাইটগুলো প্রধান অক্ষের উপরে দিলাম, আবার নিচ থেকেও আলো দিলাম একই সাথে। এখান থেকে একটা আলো দিলাম প্রধান অক্ষের সমান্তরাল, এখানেও একটা আলো দিলাম প্রধান অক্ষের সমান্তরাল। দেখো তার মানে কি দাঁড়াইলো? এই ভালো করে দেখো, আমি এদিক থেকে টর্চ লাইট দিয়ে একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে পাঠাই দিলাম। তো এরা এখানে বাধা পেয়ে, এরা দর্পণে বাধা পেয়ে এই আলোটা এই দিক দিয়ে পাস করে চলে যাবে। এইটা মনে করো এই দিক দিয়ে পাস করে চলে যাবে, নিচেরটা এই দিক দিয়ে পাস করে চলে যাবে, এইটাকে এই দিক দিয়ে পাস করে চলে যাবে। তো দর্পণের একটা বিন্দুতে, প্রধান অক্ষের একটা বিন্দু দিয়ে এরা পাস করে কি হয়ে যাবে? চলে যাবে। দেখো এইটা আসে এই দিক দিয়ে চলে গেছে, এইটা আসে এই দিক দিয়ে চলে গেছে, নিচেরগুলো গেছে উপরের দিকে, এটা আসে এই দিক দিয়ে চলে গেছে, এটা আসে এই দিক দিয়ে চলে গেছে। তাহলে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, সংজ্ঞাটা লিখে নিতে পারো।
প্রধান অক্ষের সমান্তরালে কোনো দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের একটা বিন্দু দিয়ে যদি অতিক্রম করে তাকে বলা হয় প্রধান ফোকাস। এই প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এফ। তাহলে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে কোনো দর্পণের মধ্যে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়েছে, হওয়ার পর প্রধান অক্ষের একটা বিন্দু দিয়ে তারা চলে গেছে। যে বিন্দু দিয়ে চলে গেছে তাকে বলবো আমরা কি বলবো? তাকে বলবো আমরা প্রধান ফোকাস। প্রধান ফোকাস। ওকে, এখন তুমি দেখো এটাকে মেরু বলি না, আমরা এটাকে কি বলি বলো তো? মেরু। দর্পণের কি বলি এটাকে? মেরু। তো মেরু থেকে এই যে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটার নাম হচ্ছে, এই দূরত্বটার নাম হচ্ছে ফোকাস দূরত্ব, যেটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। কি এফ দ্বারা প্রকাশ করা হয়? স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এটা ফোকাস বিন্দু, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। স্মল এফটা কি? ফোকাস দূরত্ব। এইটুক দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো, যেহেতু এখন আমরা আরেকটা কথা বলে রাখি, দর্পণের যে দিক থেকে আলো পাঠাই সেই দিকটাকে আমরা প্লাস ধরবো। সবসময় কি ধরবো? প্লাস ধরবো। আর পিছনের দিকটাকে আমরা কি ধরবো? মাইনাস ধরবো। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তো, ফোকাস দূরত্বটা অবতল দর্পণের প্লাসের দিকে আছে না বলো তো? ফোকাস দূরত্ব অবতল দর্পণের কোন সাইডে আছে? সামনের দিকে আছে না? যেদিক থেকে আলো পাঠাচ্ছে সেই দিকে আছে না? এই জন্য আমরা ফোকাস দূরত্বটাকে অবতল দর্পণে সবসময় কি ধরবো? প্লাস ধরবো। তাহলে আমরা বলবো ফোকাস দূরত্ব সবসময় এটাকে কি ধরবো? আমরা পজিটিভ ধরে কাজ করব। তাহলে ফোকাস দূরত্ব কি? একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হবে, প্রতিফলনের পর আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের একটা বিন্দু দিয়ে পাস করে যাবে। যে বিন্দু দিয়ে পাস করে যাবে তাকে বলবো আমরা প্রধান ফোকাস। প্রধান ফোকাস বিন্দু বা ফোকাস, প্রধান ফোকাস। এবং প্রধান ফোকাস থেকে, মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে আমরা বলবো কি বলবো? ফোকাস দূরত্ব। তো যেহেতু ঘটনাটা সামনের দিকে ঘটবে, পজিটিভ দিকে ঘটবে, এই জন্য দর্পণের সামন সাইডটাকে আমরা প্লাস ধরবো। তাহলে ফোকাস দূরত্ব অবতল দর্পণে সব সময় প্লাস। অঙ্ক যখন করব তখন আমি বলবো অবতল দর্পণের ফোকাস কি, তোমরা বলবো অবতল দর্পণের ফোকাসটা হচ্ছে, ফোকাস দূরত্বটা কি? পজিটিভ। এখন আমরা উত্তল দর্পণের ফোকাস দূরত্ব করে সুন্দর করে চিত্রটা তোমরা ড্র করে নাও। ঠিক আছে, এখন আমরা দেখব উত্তল দর্পণের ফোকাস দূরত্ব। উত্তল দর্পণের ফোকাস দূরত্ব, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব। আমি তোমাদের বেসিকগুলা একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, এখন আমরা দেখব উত্তল দর্পণের ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব আস্তে আস্তে বোঝো, একটা সময় পর দেখবো অনেক ইজি লাগতেছে। উত্তল দর্পণ, তাহলে তোমরা আমাকে বলো, আমি এবার একটা উত্তল দর্পণ নিলাম, এটা উত্তল দর্পণ নিলাম, তাহলে উঁচুতল দর্পণ না? এবার কি মাহবুব স্যার ঠিক আছে না? এটা হচ্ছে উঁচুতল দর্পণ। তাহলে এইটা প্রধান অক্ষ ধরে নিলাম। তাহলে এবার তোমরা আমাকে একটু বলো, আমি এক গুচ্ছ আলো পাঠালাম সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল, একটা আলো পাঠাইলাম দর্পণে, ওই দিক থেকে পাঠাচ্ছি, আর একটা আলো পাঠাইলাম। আচ্ছা, তো এই আলোটা বাধা খেয়ে এটা এই দিকে দৌড় দিবে, এইটা বাধা খেয়ে মনে করো এটা এই দিকে দৌড় দিবে। আর একটা আলো পাঠাইলাম এইদিকে, তো এটা বাধা খেয়ে এইদিকে দৌড় দিবে। আর একটা পাঠাইলাম, এটা বাধা খেয়ে মনে করো এইদিকে দৌড় দিবে। তারা কোনোদিনই কিন্তু মিলিত হবে না। বাস্তবে কি হবে না? দেখো, এইটা এসে ওইদিকে চলে গেছে, এইটা এসে ওইদিকে চলে গেছে, এইটা বাধা খেয়ে এইদিকে চলে আসছে, এটা বাধা খেয়ে, এইভাবে ড্র করবা, আলোক রশ্মিগুলো এই চিহ্ন দিবা। এই এখন ঠিক আছে না স্যার? দেখেন তো, হ্যাঁ। এখন তারা বাস্তবে কোনোদিনই কি হবে না? মিলিত হবে না। এখন আমরা যদি কল্পনা করতে পারি যে দর্পণের পিছনে এরা মিললেও মিলতে পারতো একটা বিন্দুতে, আমরা চিন্তা করব যারা দর্পণের বাইরে একটা বিন্দুতে মিললেও মিলতে পারতো। একটু আমার চিত্রটা হাতে আঁকাইছি তো একটু এলোমেলো হয়েছে, তোমরা ধরে নিবা যেটা সব সময় কয়টা বিন্দুর মধ্যে আছে? একটা বিন্দু, পিছনের দিকে মিললেও মিলতে পারতো। তো যদি মিলতো তাহলে এখান থেকে কিন্তু আলোগুলো ছড়ায় যাচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে। এখান থেকে ছড়ায় যাচ্ছে না, অপসারিত হচ্ছে, এখান থেকে অপসারিত হলে এই দিক থেকে চলে যাবে। তো এটা কিন্তু বাস্তবে সম্ভব না, এটা আমরা কল্পনা করতেছি। তো এই যে বিন্দুতে মিললেও মিলতে পারতো, এটাই এখানে কিন্তু ফোকাস বিন্দু। এটাই কি বিন্দু? ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস যেটাকে বলি আমরা, ফোকাস বিন্দু। তাহলে এই যে মেরু থেকে এই যে ডিস্টেন্সটা, এটাকে বলি ফোকাস দূরত্ব। কি বলি আমরা? ফোকাস দূরত্ব। তো এটা দর্পণের প্লাস সাইড, যে দিক থেকে আলো পাঠায় সেটা প্লাস সাইড, পিছনের দিকটাকে কি বলি আমরা? মাইনাস সাইড। তাহলে তুমি এবার আমাকে বলো তো,
এই যে অবতল দর্পণে উত্তল দর্পণে ফোকাসটা এবার নেগেটিভ হবে না, কারণ এটা পিছনের দিকে আছে। কোথায় আছে বলো? এটা পিছনের দিকে আছে। তাহলে অবতল দর্পণে উত্তল দর্পণে ফোকাস দূরত্ব সব সময় নেগেটিভ ধরে কাজ করব। তাহলে লিখে রাখো ফোকাস দূরত্ব অফ উত্তল দর্পণ, ফোকাস দূরত্ব সব সময় নেগেটিভ হবে কিন্তু, ঠিক আছে? বলো কি হবে? এটা নেগেটিভ হবে। তো ফোকাস দূরত্ব হবে নেগেটিভ। তো এটাই ছিল এখনকার মতো আলোচনার বিষয়, যে আমরা এখন কি শিখলাম, যে ফোকাস দূরত্ব কখন পজিটিভ হয় কখন নেগেটিভ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা পরবর্তীতে তোমাদের উত্তল এবং অবতল দর্পণের রশ্মি চিত্র নিয়ে কথা বলবো। তো চলো সেই বিষয়গুলো আমরা দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবতল দর্পণে কিভাবে রশ্মি চিত্র অঙ্কন করতে হয় সেটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। তো চলো দেখি আমরা বিষয়টা। তো দেখো, অবতল দর্পণের রশ্মি চিত্র অঙ্কন, যেটাকে আমরা বলতেছি রুল অফ 6। কি বলতেছি বলো? রুল অফ 6 বলতেছি আমরা, সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে অর্থাৎ অবতল দর্পণে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অবতল দর্পণ ড্র করেছি। কি করেছি আমরা? অবতল দর্পণ ড্র করেছি। এইখানে আমি টোটাল 6টা পজিশনে বস্তু রাখতে পারি। অবতল দর্পণে টোটাল কয়টা পজিশনে বস্তু রাখতে পারি? 6টা পজিশনে আমি বস্তু রাখতে পারি। তো 6টা পজিশনের জন্য প্রতিবিম্বেরও 6টা অবস্থান তৈরি হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে রুল অফ 6। কেন রুল অফ 6 বলতেছি? কারণ আমি এই দর্পণের সামনে 6টা অবস্থানে বস্তু রাখতে পারি। তো 6টা অবস্থানে বস্তু রাখলে আমার প্রতিবিম্বও 6টা অবস্থানে তৈরি হবে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? রুল অফ 6 বলা হচ্ছে, ঠিক আছে? তো কোথায় কোথায় আমি বস্তু রাখতে পারি তো সেটা নিয়ে একটু বলি। সো তোমরা এই ফিগারটা যখন ড্র করবা তখন আবারও বলতেছি তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে এই চিত্রটা অঙ্কন করবা। তো দেখো, এটা একটা অবতল দর্পণ আমরা দেখতে পাচ্ছি। অবতল দর্পণের কি কি থাকে? নিচু পৃষ্ঠ থাকে। অবতল পৃষ্ঠ বা নিচু পৃষ্ঠটা আমাদের প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, আর অপর সাইডটাকে পালিশ করে দেই বা পাড়া লাগাই দেই, যেটাকে সিলভারিং বলে। তাহলে পালিশ করা, পাড়া লাগানো বা কি বলি আমরা? সিলভারিং করা বলে। তো এই পাশটা পালিশ করা আছে, ঠিক আছে? তো এখন দেখো, আমরা এইটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, এইটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, আর এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র। সব সময় মাথায় রাখবা টোটাল বক্রতার কেন্দ্র যা হবে তার মিডল পজিশনে বা মাঝখানে কি থাকবে? ফোকাসটা থাকবে। অর্থাৎ এইটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে 5 সেন্টিমিটারে আমার কি থাকবে? ফোকাসটা থাকবে। তো আমি হাত দিয়ে জাস্ট ড্র করেছি, একটু এলোমেলো লাগতে পারে। তো তোমরা জাস্ট যখন তোমরা পেন্সিল দিয়ে ড্র করবা বা তোমরা কম্পাস ইউজ করে কাজ করবা তখন এর মাঝখানে বা মধ্যবিন্দু নির্ণয় করে কাজটা করবা। তাহলে এই পয়েন্টটা হবে ফোকাস, প্রধান ফোকাস। এইটা হবে বক্রতার কেন্দ্র, আর এই ফোকাস এটাকে আমরা বক্রতার কেন্দ্র বলতেছি, এটাকে আমরা ফোকাস বলতেছি। তো এটা ফোকাসটা সবসময় বক্রতার কেন্দ্র এবং মেরু, এটাকে আমরা মেরু বলতেছি। মেরুবিন্দু মেরুর মাঝখানে হবে, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, মেরুর মাঝখানে হবে সবসময়, ঠিক আছে? তো এখন আমরা অবতল দর্পণের সামনে টোটাল 6টা পজিশনে আমরা বস্তু রাখতে পারি। কোথায় কোথায় রাখতে পারি একটু দেখো, আগে ঠান্ডা মাথায় বিষয়টা বোঝার চেষ্টা করো। একটা বস্তুকে আমি অসীম দূরে রাখতে পারি, এটাকে অসীম দূরে বলতেছি। একটা বস্তুকে চাইলে আমি বক্রতার কেন্দ্রের সামনে রাখতে পারি, চাইলে বস্তুকে বক্রতার কেন্দ্রেও রাখা যাবে। এটা বক্রতার কেন্দ্রের বাইরে না, এটা বক্রতার কেন্দ্রে। এখন ফোকাস, প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানেও চাইলে বস্তু রাখা যাবে। একটা বস্তুকে চাইলে আমি প্রধান ফোকাসেও রাখতে পারি, একটা বস্তুকে চাইলে ফোকাসের ভিতরে আমি রাখতে পারি। তাহলে পজিশন কয়টা দাঁড়ালো দেখো তো? একটা বস্তুকে আমি অসীম দূরে রাখবো, অসীম দূরে, এটাকে 1 নম্বর পজিশন দিলাম। বস্তুটাকে অসীম দূরে রাখলাম, অনেক দূরে। দ্বিতীয় নম্বর পজিশনটাকে আমি বলতেছি বস্তুটাকে কোথায় রাখলাম? বক্রতার কেন্দ্রের বাইরে রাখলাম। কোথায় রাখছি? বক্রতার কেন্দ্রের বাইরে। 3 নম্বর পজিশনটা হচ্ছে বস্তুটাকে আমি বক্রতার কেন্দ্রের মধ্যেই রাখবো, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে সেটা দেখব। 4 নম্বর কন্ডিশন হচ্ছে, একটু দেখো, বস্তুটাকে আমি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখবো। 5 নম্বর কন্ডিশন হচ্ছে বস্তুটাকে আমি প্রধান ফোকাসের মধ্যেই রাখবো। 6 নম্বর কন্ডিশন হচ্ছে বস্তুটাকে আমি প্রধান ফোকাসের ভিতরে, মেরু এবং ফোকাসের মাঝখানে রাখবো। তাহলে আমি যদি এই 6টা পজিশনে বস্তু রাখি, নিশ্চয়ই বস্তুর আয়নায় আলো প্রতিফলিত হওয়ার পর আমরা 6 ধরনের প্রতিবিম্ব দেখতে পাবো। তো সেটা নিয়েই আমরা কথা বলবো, এই জন্য এটাকে বলা হচ্ছে রুল অফ 6। বুঝতে পারছো আশা করি আমার কথাটা? তো এখন আমরা প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা কিছু বিষয় একটু দেখি। এখানে দেখো,
আমি একটা তোমাদের সুন্দর নিয়ম দেখাচ্ছি, তোমরা চাইলে যে কোনোভাবে ফিগারটা ড্র করতে পারো, বাট আমি তোমাদের একটা সহজ নিয়ম দেখাচ্ছি। তাহলে দেখো, আমরা যদি বস্তুটাকে কখনো অসীম দূরে রাখি, 1 নাম্বার পজিশনে রাখি, তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে সেটা কিন্তু আমরা একটা সুন্দর নিয়মের মাধ্যমে জানতে পারি। তাহলে দেখো, আমি যদি বস্তুটাকে অসীম দূরে অর্থাৎ 1 নাম্বার পজিশনে রাখি, অসীম দূরে রাখছি, তাহলে তার প্রতিবিম্বটা কোথায় হবে জানো? 5 নাম্বার পজিশনে। তাহলে 5 আর 1, এই 5 আর 1 যোগ করলে কত হয় বলো তো? 6 হয়ে যায়। আচ্ছা, এই জন্য রুল অফ 6 বলা হচ্ছে। আবার আমি বস্তুটাকে যদি 2 নাম্বার পজিশনে রাখি, তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে জানো? 4 নাম্বার পজিশনে, অর্থাৎ ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকবে। তাহলে এই দেখো, এই দুটো যোগ করে কত হচ্ছে বলো তো? 6 হচ্ছে। এখন আমি যদি বস্তুটা বক্রতার কেন্দ্র অর্থাৎ 3 নাম্বার পজিশনে রাখি, তাহলে তোমরা দেখবা তোমার প্রতিবিম্বটা 3 নাম্বার পজিশনেই তৈরি হবে, অর্থাৎ 3 3 যোগ করলে কত হয়? 6। এটা রুল অফ 6 এর মধ্যে চলে যাচ্ছে। আবার দেখো, বস্তুটাকে আমি যদি 4 নাম্বার পজিশনে রাখি, 4 নাম্বার পজিশনে রাখি অর্থাৎ ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে রাখি, তার প্রতিবিম্ব তৈরি হবে 2 নাম্বার পজিশনে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে তার কি তৈরি হবে? বাইরে তার প্রতিবিম্বটা আমরা দেখতে পাবো। চিত্রগুলো আমরা ধীরে ধীরে আঁকবো সামনের দিকে। আমরা যদি কোনো কারণে 5 নাম্বার পজিশনে বস্তু রাখি, তাহলে তার প্রতিবিম্ব আমরা দেখতে পাবো 1 নাম্বার পজিশনে। 5 নাম্বারে বস্তু রাখলে প্রতিবিম্ব অসীমে তৈরি হবে। আমরা যদি কখনো 6 নাম্বার পজিশনে বস্তু রাখি, 6 নাম্বার পজিশনে বস্তু রাখি, তাহলে আমরা চিত্রটা পাবো দর্পণের পিছনে। এই 6 নাম্বার রাখলে কোথায় পাবো? আমরা পাবো দর্পণের পিছনে। ওই কথাটা লিখে রাখো, দর্পণের পিছনে আমরা প্রতিবিম্ব দেখতে পাবো। পিছনে বস্তুর প্রতিবিম্বটা গঠিত হবে। ক্লিয়ার? তাহলে এই বিষয়টা হচ্ছে 1 নাম্বার পজিশনে বস্তু রাখলে 5 নাম্বার পজিশনে প্রতিবিম্ব পাবো, 2 নাম্বার পজিশনে বস্তু রাখলে 4 নাম্বার পজিশনে প্রতিবিম্ব পাবো, 3 নাম্বার পজিশনে বস্তু রাখলে আমরা হচ্ছে 3 নাম্বার পজিশনে বস্তুর প্রতিবিম্ব দেখতে পাবো। 4 নাম্বার পজিশনে বস্তু রাখলে আমরা 2 নাম্বার পজিশনে বস্তুর প্রতিবিম্ব দেখবো। জাস্ট টোটাল যোগ করে কত হবে? 6। তো যদি 6 নাম্বার পজিশনে বস্তু রাখি, তাহলে প্রতিবিম্বটা দর্পণের পিছনে পাবো। তো এটা তো বুঝলাম যে বস্তুর অবস্থান ভেদে প্রতিবিম্বের অবস্থানটা কি হবে? চেঞ্জ হবে। তো এইটা একটু সুন্দর করে তোমরা খাতার মধ্যে উঠাবা, এই ফিগারটা আপাতত উঠাবা, ঠিক আছে? এখন প্রতিবিম্বের অবস্থান তো বুঝলাম, এখন একটা কথা আসবে, প্রতিবিম্বের প্রকৃতি কি? প্রতিবিম্বের প্রকৃতি বলে একটা শব্দ আসবে। তো আলোক রশ্মিগুলো যদি একাই একাই মিলিত হয়, তাকে আমরা বলি বাস্তব। আর যদি যেটা বাস্তব সেটা দেখতে উল্টা হবে। সবসময় মাথায় রাখবা, বাস্তব হবে মানে আলোক রশ্মিগুলো একাই একাই মিলে যাবে, এমনি এমনি মিলে যাবে, তাকে আমরা বলি বাস্তব। কিন্তু দেখতে হবে ওটা উল্টা, যেটা বাস্তব সেটা কিন্তু উল্টা হবে। আর যেটা অবাস্তব, একা একাই মিলবে না, অর্থাৎ ডট ডট চিহ্ন ইউজ করবো আমরা, কিছুক্ষণ পর আমরা দেখব যেটা অবাস্তব সেটা আমরা সোজা দেখব। যেখানে আমরা ডট 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 চিহ্ন ইউজ করবো সেখানে আমরা সিধা দেখবো বা সোজা দেখবো। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি হয় 2 প্রকার, বাস্তব এবং উল্টা। অবাস্তব, সিধা। বাস্তব মানে আলোক রশ্মি একা একাই মিলবে কিন্তু সেটা উল্টা দেখবো, আর অবাস্তব মানে আলোক রশ্মি একা একাই মিলবে না কিন্তু সেটাকে আমরা সিধা দেখবো। তো চলো এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। প্রতিবিম্বের প্রকৃতি বলি ওটাকে আমরা, আর প্রতিবিম্বের আকৃতি, সাইজটা কেমন এটা আমরা দেখব। সেটা হচ্ছে ছোট বা খর্বিত। ছোট হইতে পারে বস্তুর তুলনায়, ছোট হইতে পারে বস্তুর তুলনায় কি হইতে পারে? বড় হইতে পারে। প্রতিবিম্বটা, প্রতিবিম্ব কি? আমরা আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে যে জিনিসটা দেখতে পাই ওটাই আমাদের প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি? আমি যখন আয়নার সামনে দাঁড়াবো, আয়নার ভিতরে আমি যে আমার চিত্রটা দেখতে পাবো এটাকে আমরা বলবো প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব ছোট হইতে পারে, বড় হইতে পারে। এই কথাগুলো তোমরা সুন্দর করে আগে খাতার মধ্যে উঠাই ফেলবা। আমি এখন তোমাকে এই 6টা পজিশনে বস্তু রেখে তার চিত্রটা কীরকম হবে সেটা আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা সুন্দর করে এই জিনিসটা তোমাদের খাতার মধ্যে উঠাই নিবা, ঠিক আছে? তোমরা খাতার মধ্যে উঠাই নিবা। তো চলো আমি এখন আস্তে আস্তে তোমাদের এই পজিশন অনুযায়ী প্রতিবিম্বটা অঙ্কন করে দেখাই। তো আমি এখানে দেখাবো আস্তে আস্তে। তো দেখো, তো প্রথমত অসীমটা, এটা আমি সবার শেষে দেখাবো। অসীমে বস্তু রাখলে এটা আমি সবার লাস্টে দেখাবো। তো আমি এখান থেকে দেখাচ্ছি, এটা কিন্তু 1 নাম্বার চিত্র হবে, বাট আমি 2 থেকে দেখাচ্ছি, বুঝতে সহজ হবে। পরে আমরা 1 নাম্বারটা ড্র করব। তাহলে বস্তুর অবস্থানটা যদি বক্রতার কেন্দ্রের বাইরে হয় তাহলে প্রতিবিম্বটা কেমন হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো চলো আমি আস্তে আস্তে এখানে ড্র করি সুন্দর করে। আমি একটা এখানে অবতল দর্পণ নিলাম, একটু বড় হয়ে গেছে মনে হয়। স্যার একটু দেখেন সব ঠিক আছে কিনা। এটা একটা অবতল দর্পণ, এই পার্শ্বটা পালিশ করা। আচ্ছা, এটা পালিশ করা, ভালো করে দেখেন।
এখন আমি ধরে নিলাম এইটা হচ্ছে বক্রতার, এটা ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, জাস্ট ধরে নিলাম চোখের আইডিয়াতে। তো বস্তুর অবস্থানটা আমি 2 নাম্বার পজিশনে রাখবো, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে রাখবো। তো 2 নাম্বার পজিশনে রাখলে প্রতিবিম্বটা কোথায় হবে? যোগ করে তো 6 হবে। দেখো তো 4 নাম্বার পজিশনে, অর্থাৎ বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝখানে যে কোনো এক জায়গায় হবে, এর ভিতরে যে কোনো এক জায়গায় হবে। তাহলে দেখো একটা বস্তুকে আমি বক্রতার কেন্দ্রের বাইরে রাখবো, এই বাইরে রাখি বক্রতার কেন্দ্রে সি, এটা এফ। তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? একটা আলো সোজাসুজি দর্পণে পড়বে, বস্তু থেকে একটা আলো সোজাসুজি কোথায় পড়বে? দর্পণে পড়বে। পড়ার পর এটা প্রধান ফোকাস দিয়ে বের হয়ে আসবে সুন্দরভাবে, প্রধান ফোকাস দিয়ে। আমার আঁকতে একটু বাঁকা হচ্ছে, তোমরা জাস্ট স্কেল দিয়ে যখন ড্র করবা তখন সুন্দর প্রধান ফোকাস দিয়ে বের হয়ে আসবে, এটা বের হয়ে আসছে। ঠিক আছে, তাহলে কি বস্তু থেকে একটা আলো সোজাসুজি দর্পণে পড়ে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে আসবে, এটা 1 নাম্বার রুলস, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে আর একটা আলো প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে, গিয়ে এটা দর্পণে প্রতিফলিত হয়ে, বাঁকা হয়ে যাচ্ছে, তো দর্পণে প্রতিফলিত হয়ে সুন্দরভাবে দেখবা এই দিক দিয়ে চলে আসছে। তো এই আলোটা এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে সুন্দরভাবে, দিক দিয়ে যাবে, এইদিকে বাধা পেয়ে এদিকে চলে আসছে। এটা হচ্ছে এই আলো, এটা হচ্ছে এই আলো। তো এইখানে দেখো তো আলোক রশ্মিটা মিলিত হয়েছে না? মিলিত হয়েছে কি না? হয়েছে। তো এইখানে আমরা বস্তুর প্রতিবিম্বটা দেখতে পাবো, এইখানে বস্তুর প্রতি। তাহলে আলোক রশ্মিগুলোকে আমি জোরপূর্বক মেলাইলাম না এমনি এমনি মিলে গেছে বলো তো? এমনি এমনি মিলে গেছে, যেন বাস্তব প্রতিবিম্ব দেখতে পাবো। কি প্রতিবিম্ব দেখতে পাবো? বাস্তব প্রতিবিম্ব আমরা এখানে দেখতে পাবো। তাহলে আমাকে যদি বলা হয় প্রতিবিম্বের অবস্থানটা কোথায়, তো আমি এখানে কিছু কমেন্টস করব। হ্যাঁ, তো আমি কিছু কমেন্টস করব। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, তোমরা আস্তে আস্তে বুঝাচ্ছে। অবস্থান এটা হচ্ছে সি ও এফ এর মাঝে, মানে মানে আমি বুঝাইতে চাইলাম সি ও এফ মানে কি বলো তো? বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে। এটা এইভাবে তোমরা লিখবে, তোমরা সি এফ লিখো না খাতায়। বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে হচ্ছে বস্তুর অবস্থান হবে, প্রতিবিম্বের অবস্থান হবে, এই যে এটা। এখন তুমি এর প্রকৃতি কি রকম বলো তো? প্রতিবিম্বের, আস্তে আস্তে বোঝো, প্রতিবিম্বের প্রকৃতি। তাহলে তোমরা আমাকে একটু বলো তো প্রকৃতি মানে কি? একা একাই মিলো, বাস্তব, একা একাই মিলছে যেহেতু বাস্তব, আলোক রশ্মিগুলো এমনি এমনি মিলে গেছে, বাস্তব। এবং কিন্তু উল্টা দেখা যাচ্ছে, বাস্তব ও উল্টা বলবো, বাস্তব ও উল্টা বলবো, উল্টা। হ্যাঁ, উল্টা। আকৃতি সব সময় এসে ছোট ফিগার তৈরি হবে, এখানে সব সময় কি তৈরি হবে? এর থেকে ছোট ফিগার তৈরি হবে। তাহলে প্রতিবিম্বের আকৃতি বলবো আমরা, প্রতিবিম্বের আকৃতি। তাহলে তুমি আমাকে বলো তো ভাই এর আকৃতিটা কি হবে? আকৃতিটা হবে ছোট বা খর্বিত, ছোট বা খর্বিত, একই কথা, দুটো একই কথাই মিন করে। তাহলে দেখো তো আমার কথা বোঝা যায় কিনা? আমরা যেহেতু বস্তুটা রাখলাম 2 নাম্বার পজিশনে, আমরা প্রতিবিম্ব কিন্তু কয় নাম্বার পজিশনে পাইছি? 4 নাম্বার পজিশনে পাইছি। কিভাবে হইলো? একটা আলো বস্তু থেকে ডিরেক্ট দর্পণে গিয়ে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে আসছে, আর একটা আলো সোজাসুজি প্রধান ফোকাস দিয়ে গিয়ে দর্পণে প্রতিফলিত এদিক দিয়ে চলে আসছে। তাহলে বস্তু দুটো যে পয়েন্টে মিলিত হয়েছে সেই পয়েন্টে বস্তুর প্রতিবিম্ব আমরা দেখবো। অর্থাৎ বস্তুটা যদি এই রকম হয়, প্রতিবিম্বটা আমরা দেখবো তার এইরকম, কিন্তু সাইজে ছোট দেখবো। সাইজে কি দেখবো? ছোট দেখবো। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ফিগার। আমরা 1 নাম্বার ফিগারের জায়গাতে আমরা অসীমে দেখাবো আর কি। হ্যাঁ, তো আশা করি তোমরা এই ফিগারটা সুন্দরভাবে কি করতে পারছো, বুঝতে পারছো। এখন আমরা বস্তুটা বক্রতার কেন্দ্রেই রাখবো। তাহলে দেখো বস্তু বক্রতার কেন্দ্রেই রাখি, প্রতিবিম্ব কোথায় তৈরি হয় বলো তো? বক্রতার কেন্দ্রেই তৈরি হয়। তো চলো আমরা এটা মুছে দিই সুন্দরভাবে, চলো এটা মুছে দিই, এই কথাগুলো মুছে দিই। আচ্ছা দেখো আস্তে আস্তে আমি এটা প্রধান অক্ষ ড্র করে ফেললাম। এইটা ধরলাম বক্রতার কেন্দ্র, এইটা ধরলাম প্রধান ফোকাস। আচ্ছা, জাস্ট ছোট বড় হইতে পারে। এটাকে সি ধরলাম, এটাকে বললাম সি, এটাকে বললাম এফ। এটা বক্রতার কেন্দ্র। এখন বস্তুটাকে বক্রতার কেন্দ্রেই আমি রাখবো, একটা বস্তুকে আমি বক্রতার কেন্দ্রে রাখবো। তাহলে কি ঘটবে?
একটা আলো সোজাসুজি দর্পণে পড়ে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে দিকে চলে আসবে। আর একটা আলো প্রধান ফোকাস দিয়ে বের হয়ে সোজাসুজি, আমি হাতে আঁকাচ্ছি তো একটু এলোমেলো হইতে পারে, এখানে আঘাত করবে। দেখো কয়টা আলো দেখতে পাচ্ছি আমরা? দুইটা। কি হইল? একটা আলো ডিরেক্ট এই পাশে গিয়ে বাধা পেয়ে এই দিক দিয়ে চলে আসছে, এই যে এইটা আলো। আর একটা আলো বস্তু থেকে ডিরেক্ট প্রধান ফোকাস দিয়ে গিয়ে দর্পণে বাধা পেয়ে এই দিক দিয়ে চলে আসছে, এই আলো একটা। বুঝা যাচ্ছে না এবার? তাহলে বস্তু দুটো যে পয়েন্টে মিলিত হইল সেইখানে আমরা বস্তুর প্রতিবিম্বটা আমরা দেখতে পাবো, বস্তুর প্রতিবিম্বটা আমরা দেখতে পাবো এইখানে। তবে একটা কথা মাথায় রাখবা, তাহলে প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে বলো তো? বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রেই প্রতিবিম্ব তৈরি হবে, কেন্দ্রে প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্বের প্রকৃতি কি হবে বলতো? একা একাই মিলছে না, তাহলে বাস্তব হবে না বলতো? একা একাই মিলছে, তাহলে বাস্তব। আলোক রশ্মিগুলো কি জোর করে মেলাইছে নাকি? এমনি এমনি এসে মিলে গেছে, তাহলে বাস্তব ও উল্টা দেখতে পাবো, উল্টা দেখতে পাবো। কিন্তু এখানে দেখো বস্তু যতটুকু প্রতিবিম্ব ততটুকুই হবে, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা হচ্ছে বস্তুর সমান, বস্তুর সমান হবে প্রতিবিম্বের উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা কি হবে? লক্ষ্য বস্তুর সমান হবে, ঠিক আছে? বস্তু যতটুকু প্রতিবিম্ব ততটুকু। তো আশা করি তোমরা এই ফিগারটা সুন্দরভাবে তোমরা কি করতে পারবা? ড্র করতে পারবা। তো এখন বস্তুটাকে আমি যদি বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝে রাখি তাহলে তার কি ধরনের প্রতিবিম্ব তৈরি হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। মুছে দিলাম, সেটা মুছে দেই, ঠিক আছে, ওকে। তোমরা জানো আমাদের ক্যামেরার পিছনে বসে আছে আমাদের মাহবুব স্যার। আমি কোথায় কোথায় ভুল করব স্যারেরা আমাকে হেল্প করবে, ঠিক আছে? আর তোমরা তো আসোই, আমি কোথায় কোথায় ভুল করতেছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আচ্ছা দেখো, এবার বস্তুটাকে আমরা কোথায় রাখবো বলো তো? এবার বস্তুটাকে আমরা রাখবো, মনে করো এটা বক্রতার, এটা প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন বস্তুটাকে আমি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখবো, তাই তো 4 নাম্বার পজিশনে রাখবো না? এই কয় নাম্বার পজিশন? এটা দেখো, এটা 4 নাম্বার পজিশন। তাহলে প্রতিবিম্ব হবে কয় নাম্বার পজিশনে? 2 নাম্বার পজিশনে হবে। প্রতিবিম্ব কয় নম্বর পজিশনে হবে? 2 নাম্বার পজিশনে। তাহলে আমরা 2 নাম্বার পজিশনে, এই যে বক্রতার কেন্দ্রের বাইরে হবে। তাহলে দেখো একটা আলো বস্তু থেকে ডিরেক্টলি দর্পণে পড়ে একটা ফোকাস দিয়ে বের হয়ে যাবে, এরকম ফোকাস দিয়ে বের হয়ে যাবে। আর একটা আলো ফোকাস দিয়ে এরকম বের হয়ে এই দিকে চলে আসবে। দেখো বস্তু থেকে কয়টা আলো বের হয়েছে বলো তো? বস্তু থেকে 2টা আলো বের হয়েছে। একটা আলো সোজাসুজি দর্পণে পড়ে এই দিক দিয়ে চলে আসবে, এই দিক দিয়ে চলে আসবে। আর একটা আলো কি হচ্ছে বলো তো? আর একটা আলো বস্তু থেকে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে দর্পণে প্রতিফলিত হয়ে এই দিক দিয়ে চলে আসছে, এই আলোটা। স্যার বোঝা যায় না? চলে আসছে। এইখানে বস্তুর একটা আমরা প্রতিবিম্ব দেখতে পাবো এইখানে। তো একটা কথা মাথায় রাখবা, এইটা অবশ্যই বস্তুর আকারের চেয়ে আকারটা কি হইতে হবে? বড় হইতে হবে। তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে? বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাহিরে হবে। প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? বক্রতার কেন্দ্রের বাহিরে তৈরি হবে। দেখছো? তাই তো বলে যে 4 নাম্বার পজিশনে বস্তু থাকলে 2 নাম্বার পজিশনে প্রতিবিম্ব। এখন এইটা এটার তুলনায় সবসময় বড় হবে, তার মানে এটাকে বিবর্ধিত বলবো আমরা। বিবর্ধিত, বিবর্ধিত, বিবর্ধিত বলো। প্রতিবিম্ব কি হবে? বিবর্ধিত হবে। প্রতিবিম্ব কি হবে? বিবর্ধিত হবে। আচ্ছা, প্রতিবিম্বের আকৃতি কেমন হবে বলো তো? প্রতিবিম্বের আকৃতি এর তুলনায়, সরি আমি একটু ভুল লিখেছি, এটা প্রতিবিম্বের প্রকৃতির জায়গায় না। প্রতিবিম্বের প্রকৃতিটা হবে হচ্ছে, দেখো বাস্তব, একা একাই মিলছে, এই জন্য বাস্তব ও উল্টা দেখা যাবে। কিন্তু সাইজে একটু বড় দেখতেছি না, এর তুলনায় এটা অবশ্যই কি আছে? সাইজে কি আছে? বড় আছে, এই জন্য এটাকে আমরা বিবর্ধিত বলবো। বিবর্ধিত, বিবর্ধিত বলবো। দেখো এবার ঠিক আছে কিনা দেখো। তাহলে কি করলাম আমরা? একটা আলো দর্পণ থেকে সোজা, একটা আলো বস্তু থেকে সোজা দর্পণে পড়ে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে আসছে, আর একটা আলো প্রধান ফোকাস দিয়ে বের হয়ে
দর্পণের প্রতিফলিত হয়ে এদিকে চলে আসছে। বস্তুটা যে জায়গায় মিলিত হবে সেখানে হচ্ছে বস্তুর প্রতিবিম্ব দেখবো, সেটা অবশ্যই কোথায় বলো, বক্রতার কেন্দ্রের বাইরে। কেন? এই যে রুল অফ 6, বস্তু 4 নম্বর পজিশনে, তাহলে প্রতিবিম্ব কয় নম্বর পজিশনে? 2 নম্বর। যোগ করলে কত আসে? 6। এটাই রুল অফ 6। এইবার আমরা বস্তুটাকে প্রধান ফোকাসের মধ্যেই রাখবো। কোথায় রাখবো? প্রধান ফোকাসের মধ্যে। আমরা কিন্তু 6টা চিত্র ড্র করতেছি। হ্যাঁ, বস্তুটাকে আমরা প্রধান ফোকাসের ভিতরে রাখবো। আচ্ছা, এগুলো মুছে দিলাম। তোমরা খাতায় আস্তে আস্তে উঠাবা, ঠিক আছে? একটা একটা করে উঠাবা। আশা করি তোমরা বুঝতে পারবো, কারণ এর চেয়ে সহজ করে বোঝানোটা আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। এখন তোমরা জানি না কার কাছে কেমন সহজ লাগে। তাহলে এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন ভালো করে দেখবা, বস্তুটাকে আমি বক্রতার কেন্দ্রে রাখবো, 5 নাম্বার পজিশনেই রাখবো, তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে সেটা দেখবো। তাহলে বস্তুটাকে আমি বক্রতার কেন্দ্রেই রাখলাম, তাহলে কি হবে জানো? দর্পণ থেকে একটা আলো সোজাসুজি, বস্তু থেকে একটা আলো সোজাসুজি দর্পণে পড়ে এটা ফোকাস বিন্দু দিয়েই বের হয়ে চলে আসবে, এদিকে চলে আসবে। একটু বাঁকা হয়েছে, এই দিক দিয়ে চলে আসবে। আর একটা আলো দর্পণে সোজাসুজি গিয়ে সেটা আবার এই দিকেই প্রতিফলিত হয়ে এটা ডট 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 বক্রতার কেন্দ্র দিয়ে এদিকে চলে আসবে, এইদিকে চলে আসবে। এটা একটু বাঁকা হচ্ছে, এটা সমান্তরাল হবে আর কি। ফিগারটা কি হবে? টোটাল দূরে কি হবে? সমান্তরালই চলে আসবে, এরকম সমান্তরালই চলে আসবে। এবং তারা কোথায় মিলিত হবে আমরা নিজেরাও জানি না, অসীমে গিয়ে মিলিত হইলেও হইতে পারে। তাহলে বস্তু প্রতিবিম্বটা কোথায় হবে বলো তো? প্রতিবিম্বটা হবে অসীম দূরত্বে হবে, অসীম দূরত্বে। অর্থাৎ অসীমে কেন? কারণ এই যে 5 নাম্বার পজিশনে যদি বস্তু রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে। কারণ 5 আর যোগ করলে কত হচ্ছে? 6। তাহলে অসীম দূরত্বে হবে বা অসীমে হবে আর কি। তো এইখানে প্রকৃতি কি হইতে পারে? আলোক রশ্মিগুলো অসীম দূরত্বে একা একাই মিললেও মিলতে পারে, না মিললেও মিলতে পারে। সেটা আমরা বলবো দুটাই হইতে পারে, বাস্তব ও উল্টা হইতে পারে। এটা আমরা কল্পনা করতেছি, বাস্তব ও উল্টা, অথবা অবাস্তব ও সিধা, দুটাই হইতে পারে। অবাস্তব ও সিধা দুটাই হইতে পারে, ঠিক আছে? অবাস্তব ও সিধা দুটাই হইতে পারে। আর আকৃতি কেমন হবে? আকৃতি কেমন হবে? অত্যন্ত বিবর্ধিত। আমি জানি না আকৃতি কেমন হবে, ধরলাম অত্যন্ত বিবর্ধিত। অত্যন্ত বিবর্ধিত কত বড় হবে এটা তো আমি জানি না, জাস্ট যাইতে যাইতে যা হয় আর কি। এটা আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত, অনেক বড় দেখবো আমরা। তো এটা হচ্ছে 5 নাম্বার পজিশনে বস্তু রাখলে প্রতিবিম্ব হবে অসীম দূরত্বে গিয়ে। এখন আমরা যদি 6 নাম্বার পজিশনে বস্তু রাখি, তাহলে কি ঘটনা ঘটবে সেটা আমরা দেখবো। এটা মুছে দিলাম। বস্তুটা যদি আমরা 6 নাম্বার পজিশনে রাখি, তাহলে কি ঘটনা ঘটবে? আচ্ছা, তো এটা আমরা প্রধান অক্ষ ড্র করলাম। তো এটা ফোকাস, এটা বক্রতার কেন্দ্র। একটা বস্তুকে আমি বক্রতার কেন্দ্রে ফোকাসের ভিতরে নিয়ে গেলাম, মেরু আর ফোকাসের মধ্যে নিয়ে গেলাম সি। তাহলে একটা আলো সোজাসুজি দর্পণে পড়ে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে আসবে। তাহলে আমরা জানি যে 6 নাম্বার পজিশনে যদি আমরা বস্তু রাখি, প্রতিবিম্ব কয় নাম্বার পজিশনে হয়? দর্পণের পিছনে হয়। দর্পণের কোথায় হয়? পিছনে। আর একটা আলো এখানে বস্তু থেকে দর্পণে চলে যাবে, গিয়ে আলোটা আবার এই দিক দিয়েই ব্যাক করবে, এই দিক দিয়েই ব্যাক করে আসবে আলোটা, এই দিক দিয়েই ব্যাক করে আসবে, ঠিক আছে? তাহলে দর্পণ থেকে বস্তুটার দিকে গিয়ে আলোটা এই দিক থেকে ব্যাক করে আসবে আলোটা। তাহলে এর বাস্তবে তারা কোথায় মিলিত হবে? এটা হচ্ছে একটু এই টাইপের হবে, হ্যাঁ, একটু এই টাইপের হবে, যাতে তাদের একটা মিলিত বিন্দু আমরা পাই। কি বিন্দু পাই? মিলিত বিন্দু পাই। তাহলে আমরা দর্পণের পিছনে যা চিন্তা করবো এরকম করে, যে যদি এরা এরকম 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 করে মিলিত হয়, এরকম 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 করে মিলিত হবে, কোনো এক জায়গায় যা কি হবে, তারা মিলিত হবে। এই যে এই চিত্রটা আমরা দেখতে পাবো, এই চিত্রটা আমরা দেখতে পাবো। কিন্তু সেটা এটার তুলনায় কিন্তু অনেক গুণ কি হবে? বড় হবে। এটার তুলনায় অনেক গুণ কি হবে? বড় হবে। সেটা এটার তুলনায় অনেক গুণ বড় হবে। তো এখন একটু ঠান্ডা মাথায় দেখো তোমরা, এটা যদি আমরা মুছে দিই, এটা তো মুছে দিতে হবে আমাদের, এটা তো আগের। দেখো তাহলে কি করলাম আমরা? আমরা বস্তু রাখছিলাম 6 নম্বর পজিশনে, প্রতিবিম্ব হবে দর্পণের পিছনে। কিভাবে? একটা আলো বস্তু থেকে ডিরেক্ট দর্পণে এসে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে চলে যাবে, এই আলোটা, এটার কথা বলছি। আর একটা আলো এদিকে গিয়ে প্রথম বাধা পেয়ে বক্রতার কেন্দ্র দিয়ে বের হয়ে চলে আসবে।
তাহলে বাস্তবে বস্তু দুটা আলো দুটা কখনো মিলিত হয় নাই, কিন্তু আমরা মনে করে নিব যে এক জায়গায় গিয়ে দর্পণের পিছনে এক জায়গায় মিললেও মিলতে পারে, এটাকে ডট ডট ইউজ করলাম, এটাকে অবাস্তব, একা একাই তো মেলে নাই, আমি জোরপূর্বক চিন্তা করতেছি যে মিলতে পারে। তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে দর্পণের পিছনে, দর্পণের পিছনে প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? দর্পণের পিছনে প্রতিবিম্ব গঠিত হবে। ওকে, এখন প্রতিবিম্বটাকে এখন প্রকৃতি কি? এটা তো অবাস্তব, কারণ একা একাই তো মেলে নাই, তাহলে এটা কি বলবো? আমরা কল্পনা করতেছি, তাহলে অবাস্তব ও সোজা, দেখো সোজা বা সিধা, সিধা বা সোজা বলি আমরা। এখন আকৃতি কেমন হবে? বস্তুর তুলনায় বড় না, দেখো তো একটু বড় দেখা যাচ্ছে না, তাহলে বিবর্ধিত হবে, বিবর্ধিত হবে। তো এটা হচ্ছে প্রতিবিম্বের আকৃতি। ঠিক আছে, আমরা 5টা রুলস কিন্তু পড়ে ফেলছি। এখন বস্তুটা কোথায় রাখবো? আমরা 6 নম্বর রুলসটা দেখবো। বস্তুটাকে আমরা অসীম দূরত্বে রাখবো। কোথায় রাখবো মাহবুব স্যার বলেন? অসীম দূরত্বে রাখবো। তাহলে অসীম দূরত্ব তো দেখা যায় না, তাহলে এই চিত্রগুলো আমরা সুন্দর করে ড্র করে নিব। ঠিক আছে, তো এখন চলো আমরা আরেকটা ফিগার ড্র করি। বস্তুকে যদি অসীম দূরত্বে রাখা হয় তাহলে কি ঘটনা ঘটবে এটা আমরা দেখব। ওকে ফাইন, আমরা দর্পণটা মুছতে মুছতে দর্পণটা তো নষ্ট করে ফেলছি, তাই না? আচ্ছা যাই হোক, এটা আমাদের লাস্ট ড্র। স্যার দেখা যায় না বিষয়টা নাকি? একটা আলো এখান থেকে, এটা হচ্ছে প্রধান অক্ষ, তাই তো? তাহলে এটা ফোকাস এফ, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি। এখন আমি দেখব, আমি যদি অসীম দূরত্ব থেকে বস্তু আনি, তাহলে 6 বানাইতে গেলে অসীম দূরত্ব থেকে আমি যদি বস্তু পাঠাই, প্রতিবিম্ব 5 নাম্বার পজিশনে গঠিত হবে। 5 নম্বর মানে ফোকাসে গঠিত হবে। কোথায় গঠিত হবে বলো? ফোকাসে গঠিত হবে। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব হবে ফোকাস দূরত্বে গঠিত হবে, তাই তো? আচ্ছা দেখো, তাহলে আমি কি বাঁকা করে ফেলাইলাম, এটা সোজা করে আঁকাই। আচ্ছা দেখো, আমার হাত দিয়ে ড্র করতেছি, তো তোমরা তো স্কেল দিয়ে ড্র করলে তোমাদের ফিগারটা অনেক সুন্দর হয়ে উঠবে। এটা তাহলে এটা সি, এটা এফ। বস্তুটা কোথায়? এবার 5 নাম্বার পজিশনে। বস্তু এবার কোথায়? অসীমে আসছে, তাহলে প্রতিবিম্ব হবে 5 নাম্বারে। তাহলে এইভাবে ড্র করবা। একটা আলো ধরো এইখানে দর্পণে প্রতিফলিত হয়, এই দিক দিয়ে চলে আসছে, ধরলাম একটা আলো অসীম থেকে আসতেছে, এর কোনো ঠিক ঠিকানা নাই। আর একটা আলো এইদিকে মেরুতে এসে মনে করো এই দিকে বাধা পাচ্ছে, তাহলে এইখানে বস্তুর একটা প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। এইখানে বস্তুর একটা কি পাচ্ছি? আমরা প্রতিবিম্ব পাচ্ছি। তাহলে এইখানে একটা আমরা ফোকাসে পাচ্ছি না, প্রতিবিম্বটা আমরা কোথায় পাচ্ছি বলো তো? প্রতিবিম্বটা ফোকাসে পাচ্ছি। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় বলো তো? প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? প্রধান ফোকাসে, প্রধান ফোকাসে প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? প্রধান ফোকাসে গঠিত হবে। আর প্রকৃতি কি হবে বলো তো? এবারে প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে একা একাই কি মিলতেছে বলো তো তোমরা? একা একাই কি মিলে গেল না? অসীম থেকে এলে একা একাই কি হয়ে যাচ্ছে? মিলে যাচ্ছে। এই জন্য হচ্ছে বাস্তব ও উল্টা। বাস্তব কি? উল্টা। আর এরপরে হচ্ছে এর আকৃতিটা কি হবে বলো তো? আকৃতিটা বস্তুটা কত বড় আমরা সেটা জানি না, তাই না? তো সে তুলনায় এটাকে আমরা কি বলবো? ছোট বলবো, আমরা খর্বিত বলবো আর কি, ছোট বলবো, খর্বিত। তো এই বিষয়টা একটু তোমরা মাথায় রাখবা, যেহেতু বস্তুটা দেখাই যাচ্ছে না, তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? প্রধান ফোকাসে। এবং বাস্তব এবং উল্টা, বাস্তব এবং কি দেখতেছি? উল্টা দেখবো। আলোকরশ্মিগুলো একা একা মিলবে, সেটা বাস্তবে এবং উল্টা হিসেবে দেখবো। আর চিত্রটা কি হবে? এটাকে খর্বিত বা ছোট দেখবো আমরা আর কি, বস্তুর তুলনায়। এখন বস্তুটা যদি ছোট হয়, এটা খর্বিত হইতে পারে, খর্বিতই হবে, কারণ বস্তুর তুলনায় এটা সাধারণত কী হবে? ছোট হবে। তো আশা করি তোমরা এই বস্তুকে যদি আমরা অসীম দূরত্বে রাখি, তাহলে তার প্রতিবিম্ব কীভাবে গঠিত হবে, তোমরা আশা করি এই বিষয়টা এখান থেকে সুন্দরভাবে বুঝতে পেরেছো। যে একটা বস্তুকে অবতল দর্পণে রশ্মিচিত, অর্থাৎ একটা বস্তুকে আমরা যদি 6টা পজিশনে রাখি, অসীমে, বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝে, প্রধান ফোকাসে, অথবা ফোকাস ও মেরুর মাঝখানে যদি রাখি, তাহলে প্রতিবিম্বগুলো কোথায় গঠিত হচ্ছে সেটা নিয়ে আমি তোমাদের 6টা চিত্রের মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে, সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সামনে উত্তল দর্পণের রশ্মিচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা আশা করি দেখে আসছি একটু আগে যে অবতল দর্পণে কিভাবে রশ্মিচিত্র অঙ্কন করা হয় সেটা নিয়ে কথাবার্তা আলোচনা করে আসলাম।
এখন দেখো উত্তল দর্পণে কিভাবে রশ্মিচিত্র অঙ্কন করা যায় সেটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। তো চলো আমরা দেখি যে উত্তল দর্পণে কিভাবে রশ্মিচিত্র অঙ্কন করতে হয়। তো আমরা জানি যে একটা যদি উত্তল দর্পণ আমরা ড্র করি, তো আমি উত্তল দর্পণ যাকে আমরা উঁচুতল দর্পণ, উত্তল দর্পণে একটাই চিত্র, ভালো করে মাথায় রাখবো। উত্তল দর্পণের চিত্র কয়টা? একটা। অবতল দর্পণের চিত্র অঙ্কন করেছি আমরা 6টা, আর উত্তল দর্পণে কয়টা? একটা চিত্র অঙ্কন করব। তো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা পালিশ করে দেই কিন্তু নিচু তল, আর দর্পণ হিসেবে বা আয়না হিসেবে ব্যবহার করি আমরা উঁচু পৃষ্ঠটাকে আমরা কি হিসেবে ব্যবহার করি? আয়না হিসেবে ব্যবহার করি। তো এই যেটা হচ্ছে প্রধান অক্ষ। তো একটা বস্তুকে ধরলাম, এটা প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আমি জাস্ট ধরলাম। হ্যাঁ, তো আমি তো এক্স্যাক্ট জায়গায় আঁকাতে পারতেছি না, কারণ আমার তো স্কেল নাই, তাই না? চোখের ইশারাতে যতটুকু হয় ততটুকু কাজ করতেছি। তাহলে এবার দেখো এটা এটার মাঝখানে থাকবে সবসময়। এটা কোথায় থাকবে বলো তো? এটাকে বক্রতার কেন্দ্র বলবো, এটাকে প্রধান ফোকাস বলবো। তাহলে ফোকাসটা সবসময় মেরু, এই পয়েন্টের নাম মেরু। মেরু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকবে কোনটা? প্রধান ফোকাসটা। তো এটা নিয়ে আমরা আগের টিউটোরিয়ালে আলোচনা করে আসছি। তো এখন একটা বস্তুকে সাপোজ আমি এই জায়গায় রাখলাম, এখানে তো ফোকাসটা যেহেতু দর্পণের পিছনে, তাহলে এখানে সামনে পরে কোনো সমস্যা নাই। তাহলে এখন তুমি দেখো বস্তুটাকে আমি যদি সামনের দিকে রাখি, তো একটা আলো ডিরেক্ট বস্তু থেকে দর্পণে চলে আসবে, এসে এটা এই দিক দিয়ে চলে যাবে, এই দিকে চলে যাবে। ডিরেক্ট কোন দিকে চলে গেছে? ওটা ওই দিকে চলে গেছে। এখন এই বস্তুটাকে মনে হবে যে ফোকাস থেকে মনে হয় বস্তুটা যাচ্ছে, এরকম এরকম মনে হবে, এরকম মনে হবে। ফোকাসটা একটু এদিকে দিই, এটা এখানে, এখান থেকে যাচ্ছে, এরকম মনে হবে ফোকাস থেকে আলোটা এই দিক থেকে আসলো, এসে দর্পণে পড়ে এইদিকে চলে গেছে। কিন্তু এটাকে পিছনের দিকে বর্ধিত করলে মনে হবে বস্তুটা ফোকাস থেকে যাচ্ছে। আলোটা কোথা থেকে যাচ্ছে? দর্পণের ফোকাস থেকে বস্তুটা যাচ্ছে, এরকম আলোটা যাচ্ছে, এরকম মনে হবে। ঠিক আছে, মনে হবে যে এইদিকে যাচ্ছে, কিন্তু বাস্তবে আলোটা এইদিকে আসে এইদিকে চলে গেছে। আর একটা আলো দর্পণ থেকে এইদিকে খাড়া এইদিকে আসবে, এসে বক্রতার কেন্দ্র বরাবর আসবে। আমি যদি বলি কোন দিকে আসবে, এটাকে যদি বলি বক্রতার কেন্দ্র বরাবর আসবে। আমি একটু ড্র করে নেই, দাঁড়াও একটু। আচ্ছা দেখো, এই যে একটা আলো ডিরেক্ট বক্রতার কেন্দ্র বরাবর এসে দর্পণে বাধা পেয়ে আবার একটা বক্রতার কেন্দ্র দিয়ে বেরোয় এদিকে চলে যাবে। দেখা যায় স্যার? এটা বক্রতার কেন্দ্র দিয়ে এটা চলে যাবে। তাহলে এই যে এটাকে যদি পিছনে ডট 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 দেই, এটা কোথায় দেখা যাচ্ছে? এটা বক্রতার কেন্দ্র বরাবর যাচ্ছে, কিন্তু মূলত কিন্তু দর্পণের পিছনে ঘটে। এদিকে আলো কিন্তু আসে নাই, ধরো ওদিকে আসছে না। তাহলে এইখানে আলোক রশ্মিগুলো যেখানে মিলিত হবে, এইখানে আমরা বস্তুর একটা প্রতিবিম্ব দেখতে পাবো। এইখানে এইটাই হচ্ছে প্রতিবিম্ব। এটা কি বলো? প্রতিবিম্ব। এটাকে আমরা প্রতিবিম্ব বলি। তাহলে কি করলাম আমি একটু বলি। আর একটা আলো বস্তু থেকে ডিরেক্ট দর্পণে সেদিকে চলে গেছে, যেটাকে পিছনের দিকে বর্ধিত করলে প্রধান ফোকাস পর্যন্ত চলে আসবে। আরেকটা আলো বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে পতিত হয়ে আবার ওই দিক বরাবরে চলে গেছে। এটা সোজা হবে, কিন্তু এটা আমার আঁকাইতে একটু বাঁকা করছি। এটা মনে করবো যে এই দিকেই চলে গেছে, সোজা হবে আর কি, এইদিকে চলে গেছে। তাহলে এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, বস্তুটাকে পিছনে এটা বক্রতার কেন্দ্র বরাবর দিয়ে বের হয়ে আসবে। এখন বস্তু দুটো যে জায়গায় মিলিত হবে, এখানে বস্তুর প্রতিবিম্ব আমি দেখতে পাবো। এখন এইটুক হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব দর্পণ থেকে, এইটুক হচ্ছে বস্তুর দূরত্ব, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। তাহলে তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, যে প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? প্রতিবিম্বের অবস্থান, তাহলে তুমি আমাকে বলো তো অবস্থানটা কোথায়? দর্পণের পিছনে না? কোথায় বলো তো? দর্পণের পিছনে। দর্পণের পিছনে হচ্ছে প্রতিবিম্ব। দেখো, আর প্রকৃতিটা কেমন বলো তো? প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন? প্রতিবিম্বের প্রকৃতি তো তুমি একটু বলো তো। আলোক রশ্মিগুলো একা একাই তো মেলে নাই, আমরা তো ডট ডট দিয়ে মেলাইছি, চিন্তা করতেছি। তাহলে এটাকে বলো অবাস্তব। কি বলি আমরা? অবাস্তব। কিন্তু সোজা দেখতে পাচ্ছি না, তাহলে অবাস্তব সোজা বা সিধা বলবো আমরা। অবাস্তব, অবাস্তব ও সিধা বলবো, সিধা। অবাস্তব ও সিধা বলবো। অবাস্তব ও কি? সিধা বা সোজা। অবাস্তব, সিধা বা সোজা। দেখো তো একা একাই মেলে না, অবাস্তব এবং বস্তুর তুলনায় প্রতিবিম্বটা সবসময় কি আছে? ছোট না? প্রতিবিম্বের আকৃতি, প্রতিবিম্বের আকৃতিটা কি হবে? প্রতিবিম্বের আকৃতি,
আকৃতি সব সময় আমরা ছোট বা খর্বিত দেখব, খর্বিত বা ছোট দেখব, আমরা ছোট দেখব। তাহলে কি করলাম, একটা আলো বস্তু থেকে ডিরেক্ট দর্পণে এসে এদিকে চলে গেছে এবং এটাকে পিছনের দিকে বর্ধিত করে প্রধান ফোকাস পর্যন্ত শুয়ে যাবে। আর একটা আলো সোজাসুজি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে পতিত হয়ে এখান থেকে আবার ব্যাক করে চলে গেছে। তো পিছনের দিকে যদি মিলে এটা বক্রতার কেন্দ্র বরাবর আসবে। তাহলে এই দুটো আলো যে জায়গায় মিলিত হবে সেটাই হচ্ছে বস্তুর প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বটা দর্পণের পিছনে হয়েছে, লিখছি প্রতিবিম্ব দর্পণের পিছনে। প্রকৃতি কি হবে, একা একাই মেলে নাই, জোরপূর্বক মেলাইছি, ডট ডট দিয়ে মেলাইছি, এই জন্য এগুলো অবাস্তব। এবং দেখো এটাও দেখতে যেরকম, এটারও মাথা যেদিকে, এটারও বস্তু একই 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 অ্যাঙ্গেলে আছে, এটা উপরের দিকে মাথা, ওটা উপরের দিকে, আমাদের সোজা বলছি বা সিধা বলছি। আর এর তুলনায় এটা ছোট, এই জন্য হচ্ছে কি খর্বিত বা ছোট। তো আশা করি তোমরা এই ব্যাপারটা এখান থেকে সুন্দরভাবে বুঝতে পারছো যে উত্তল দর্পণে কীভাবে রশ্মিচিত্র অঙ্কন করতে হয়, এই ব্যাপারটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাকে দেখো বিবর্ধন বা রৈখিক বিবর্ধন বলা হয়, ইংরেজিকে বলে ম্যাগনিফিকেশন। ইংরেজি কি বলে, ম্যাগনিফিকেশন। তাহলে বিবর্ধন জিনিসটা কি, প্রতিবিম্বের উচ্চতা ও লক্ষ্যবস্তুর উচ্চতার অনুপাতকে বিবর্ধন বা রৈখিক বিবর্ধন বলে। অর্থাৎ তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে একটা বস্তু রাখা আছে, এর প্রতিবিম্বটা এখানে গঠিত হয়েছে। তো এর তুলনায় এ কত গুণ বড় বা ছোট, এই দুটার অনুপাতকে বলা হচ্ছে রৈখিক বিবর্ধন। অর্থাৎ একটা বস্তু যদি এত বড় থাকে তার তুলনায় প্রতিবিম্বটা যদি ছোট হয় তাহলে কত গুণ ছোট হইল, অথবা বস্তুর তুলনায় প্রতিবিম্ব যদি অনেক বড় হয় তাহলে কত গুণ বড় হলো, 2 গুণ 3 গুণ 4 গুণ, এটাকে বলা হচ্ছে কি আমরা বলতেছি রৈখিক বিবর্ধন। তাহলে কি বলা আছে দেখো, প্রতিবিম্বের উচ্চতা ও লক্ষ্যবস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতার সাথে লক্ষ্যবস্তুর উচ্চতার অনুপাত করতে হবে। এই অনুপাতকে বলা হচ্ছে বিবর্ধন বা রৈখিক বিবর্ধন। তাহলে প্রতিবিম্বের উচ্চতা, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে প্রতিবিম্বের উচ্চতা বাই লক্ষ্যবস্তুর উচ্চতা, তাহলে এল ডিভাইডেড বাই এল প্রাইম। অর্থাৎ প্রতিবিম্বটা যদি দেখা গেল 10 সেন্টিমিটার বস্তুটা, এটা যদি দেখা গেল যে তোমার হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে এইটার তুলনায় এটা কয় গুণ বড়, 10 গুণ বড়। এটা যদি 50 সেন্টিমিটার হইতো তাহলে এর তুলনায় এটা কয় গুণ বড়, ধরলাম এইটা হচ্ছে 10 সেন্টিমিটারের বস্তু, তাহলে এটা অনেক বড় দেখা যাচ্ছে, ধরলাম যদি বড় দেখা যায়, ধরলাম এটা 50 সেন্টিমিটার দেখা যাচ্ছে। তাহলে এই যে আমরা এখানে অনুপাত করব যে হচ্ছে প্রতিবিম্বের তুলনায়, এটা এল প্রাইম বাই এল, তাহলে প্রতিবিম্বের তুলনায় লক্ষ্যবস্তু কত গুণ বড়, একটা হচ্ছে 50 আর বস্তু হচ্ছে 10, এই অনুপাত করলে 5 গুণ বড়। এর কোনো একক নাই, কারণ এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, কাটাকাটি গেলে এদের কোনো একক থাকবে না। তো প্রতিবিম্ব সবসময় কখনো বড় হবে যখন 1-এর থেকে বেশি হবে মানটা যখন 1-এর থেকে বড় হবে তখন আমরা বুঝবো বস্তুটা বিবর্ধিত হয়েছে। মানটা যখন 1-এর সমান হবে তখন আমরা বলবো বস্তু যতটুক প্রতিবিম্ব ততটুক, তাই না? অনুপাত করলে 1 হলে কত, আর মানটা যখন 1-এর চেয়ে ছোট হবে তখন বুঝবো আমরা হচ্ছে বস্তুটা আকারে কি ছোট। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা বস্তুর তুলনায় প্রতিবিম্ব কত গুণ বড় বা কত গুণ ছোট, এটা মাপার যে পদ্ধতি একে বলি আমরা বিবর্ধন। তো এখানে প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা, তো এর তুলনায় এটা কত গুণ বড় বা ছোট, তো এটাকে বলবো আমরা বিবর্ধন। আশা করি তোমরা এই ব্যাপারটা এখান থেকে সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এরই সাথে আমাদের আলোর প্রতিফলন যে অধ্যায় সেটা নিয়ে কিন্তু আমরা বেসিক কথাবার্তাগুলো আলোচনা করেছি। আমরা আমাদের পরবর্তী ক্লাসে এই অধ্যায় সৃজনশীল সমাধান বা সিকিউ শেষ এবং হচ্ছে তোমাদের এমসিকিউ সমাধান এগুলোর উপর আলাদা আলাদা ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।